आज ऑनलाइन क्लासे আমরা আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্য গল্প ভাত ভাত গল্প নিয়ে আজকের আলোচনা হবে। এর আগে আমাদের ভাত গল্পের অনেকটা অংশ আলোচনা করা হয়ে গেছে, লাইন ধরে আলোচনা করা হয়ে গেছে। আর লাইন ধরে আলোচনা করতে গিয়ে যে লাইন থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলোকে দাগ দিতে বলেছি আর সেখান থেকে প্রশ্নও বলে দিয়েছি। আজকেরও ভাত গল্পের শেষাংশ নিয়ে আলোচনা করার সময় যে লাইনগুলো থেকে প্রশ্ন হবে সেই লাইনগুলো আমি দাগ দিতে বলবো আর সঙ্গে সঙ্গে প্রশ্নটা বলবো, সাথে সাথে প্রশ্নটা লিখে নেবে। সেই প্রশ্ন এসএকিউর হতে পারে, এমসিকিউর হতে পারে, আবার ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন হতে পারে। যেগুলো এমসিকিউর প্রশ্ন হবে সেগুলোকে আমরা ব্র্যাকেটে রাখবো, আর যেগুলো দাগ দিতে বলবো সেগুলো এসএকিউর প্রশ্ন হবে। যেগুলো দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লিখতে বলবো সেগুলো ব্রড কোশ্চেন রচনাধর্মী প্রশ্ন হবে। যাই হোক, এর আগে কয়েকটা ক্লাসে ভাত গল্পের লাইন ধরে ব্যাখ্যা করা হয়ে গেছে, প্রথম থেকে অনেকটা অংশ। আজকের বাকি অংশ অর্থাৎ ভাত গল্পের শেষাংশ নিয়ে আলোচনা শেষ হবে। ভাত গল্পের যতটা অংশ আমাদের হয়ে গেছে সেই অংশের শেষের দিকে ছিল উৎসব বড় পিসিমার কথা শুনে তাড়াতাড়ি হাত চালায়, কাঠ কাটার কাজ করে। কারণ উৎসবের মনে হয়েছে যে কাঠ কাটার কাজ শেষ হলেই তারপরে হোমযজ্ঞ হবে, আর হোমযজ্ঞ হলে সে চাটি ভাত খেতে পারবে। কারণ বড় পিসিমা বলেছিল যে রান্না হলেও কিন্তু খাওয়া নেই, কারণ তান্ত্রিকের নতুন বিধান যে সর্বস্ব রান্না করে রাখার পরে হোমযজ্ঞ হবে, তারপরে খাওয়া দাওয়া। তার মানে হোমযজ্ঞের আগে খাওয়া দাওয়ার ব্যাপার নেই। কিন্তু উৎসব যখন বুঝতে পারলো, বড় পিসিমা যখন বলল, উৎসবের সামনে এক অর্থে লোভ দেখালো, উৎসবকে টোপ দিচ্ছে যে কাঠ কাটলে কিন্তু হোম, আর হোম হলেই ভাত, হোম শেষ হলেই তুমি ভাত পাবে। তো এটা শোনার পরে উৎসব তাড়াতাড়ি হাত চালায়। এদিকে মেজ বউ চেঁচিয়ে বলছে, মেজ বউ তো রান্নাঘর সামলাচ্ছে, আমিষ রান্না করছে, তো মেজ বউ রান্নাঘরে রান্নার কাজকর্ম করছে, চেঁচিয়ে বলছে, বাসিনীকে বলছে যে সে খাবার ঘর মুছেছে কি না, কেন না রান্না তুলতে হবে, মানে রান্না করে যেটা তৈরি করেছে, যেটা রান্না করা হয়ে গেছে সেটা তুলে রাখতে হবে। তো বড় বউ জিজ্ঞেস করে যে সব রান্না হয়ে গেল কি না, কিন্তু সব রান্না শেষ হয়নি। মেজ বউ বলছে যে মাছের ঘরে সব শেষ হলো, অর্থাৎ আমিষ রান্না শেষ হলো। এই পর্যন্ত আমাদের হয়েছিল, তাই তো? ওকে, তাহলে আমিষ রান্না শেষ হয়েছে, নিরামিষ রান্না বাকি আছে। যাই হোক, রান্না তো শেষের দিকেই। তার মানে রান্না যদি শেষের দিকে হয় আর উৎসব যদি এদিকে কাঠ কাটা শেষ করতে পারে, তারপরে বাকি থাকলো হোমযজ্ঞ হওয়া, আর হোমযজ্ঞ শেষ হলেই উৎসব ভাত খেতে পাবে। তো এই সব কথা শুনে, এই যে রান্না প্রায় শেষের দিকে, এই সব কথা শুনে উৎসব বুকে বল পায়, মনের জোর পায়। এখনো পর্যন্ত পেটে কিন্তু ভাত পড়েনি, তা সত্ত্বেও কিন্তু ও মনের দিক থেকে জোর পায় যে ভাত খাবে, এই আশাতে মনের জোর পায়। ভাত খেতে পাবে আর মাত্র কটা ঘন্টার মধ্যেই, এই ভাবনায়, এই ভেবে সে বুকে বল পায়, শক্তি পায়, আর তাড়াতাড়ি হাত চালায়। দেহে তো তার ক্ষমতা নেই, দেহে ক্ষমতা না থাকা সত্ত্বেও ভাত খাবে এই কথা ভেবে বুকে বল পায়, আর কাটা এটা তোলে আর নামায়। ভাত খাবে সে, ভাত অনেক দিন পরে ভাত খাবে। কিন্তু ভাত যখন খাবে তখন কিন্তু সাথে সাথে ভাত গিলে নেবে না, আগে ভাত খাবে, ভাত মুখে নিয়ে কিছুক্ষণ রাখবে, জিভে ভাতের স্বাদ নেবে, কারণ ভাতের স্বাদ কীরকম সে যেন প্রায় ভুলতে বসেছে। কতদিন আগে ভাত খেয়েছিল তার মনেই পড়ে না, ভাতের স্বাদ কেমন
সেটা যেন তার আর মনে নেই। তাহলে আগে অনেকক্ষণ মুখে রেখে সে জিভে ভাতের স্বাদ নেবে। আসার সময় গা জ্ঞাতি বলেছিল, আসার সময় যখন কলকাতায় আসছিল গ্রাম থেকে উৎসব, তখন উৎসবের গা জ্ঞাতি মানে গ্রামের যারা জ্ঞাতিরা, তো জ্ঞাতি মানে পাড়া প্রতিবেশী কিন্তু যাদের সঙ্গে রক্তের সম্পর্ক আছে, কাকাতো জ্যাঠতো রক্তের সম্পর্কের, তারাই হচ্ছে জ্ঞাতি। গ্রামের দিকে গা জ্ঞাতির সংখ্যা বেশি থাকে, কারণ পাশাপাশি এক একটা পাড়ায় নিজেদের পরিবার পরিজন, নিজেদের আত্মীয় স্বজন লোকজন রক্তের সম্পর্কের মানুষজন থাকে, তারাই জ্ঞাতি। কিন্তু শহরে সেটা একটু কম থাকে, কারণ শহরে দেখা যায় মানুষ গ্রাম থেকে এসে বা অন্য জায়গা থেকে এসে বেশিরভাগ কিন্তু বাড়ি করেছে। তো পাশাপাশি যারা রয়েছে তারা আমাদের প্রতিবেশী হতে পারে, কিন্তু সবার পাশাপাশি যে জ্ঞাতি রয়েছে তা কিন্তু নয়। কিন্তু কোথাও কোথাও হতে পারে যারা পুরনো, অনেক পুরনো এখানকার অধিবাসী, শহরের অনেক পুরনো বাসিন্দা, তাদের পাড়াতে দেখা যাচ্ছে জ্যাঠতো খুড়তুতো এই সম্পর্কের মানুষরা রয়েছে, মানে জ্ঞাতিরা রয়েছে। তো জ্ঞাতি আর প্রতিবেশী, আবার জ্ঞাতিরাও প্রতিবেশী হয়, আবার জ্ঞাতিরা নয় এমনও প্রতিবেশী হয়। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। তাহলে উৎসবের গা জ্ঞাতি বলেছিল, এই লাইনটা তোমরা দাগ দাও। আসার সময় গা জ্ঞাতি বলেছিল, লাইনটা দাগ দাও, প্রশ্ন লেখো। গা জ্ঞাতি কি বলেছিল? গা জ্ঞাতি কাকে কি বলেছিল, কাকেও লিখবে, কি বলেছিল এটাও লিখবে। 1 নম্বরের এসএকিউর প্রশ্ন যে কাকে কি বলেছিল গা জ্ঞাতি। উৎসবকে বলে দিয়েছিল যে কলকাতা যাচ্ছ যখন, তুমি যখন কলকাতা যাচ্ছই, কলকাতা তো যাচ্ছ, তখন কালীঘাটে ওদের ছরাদ সেরে দিও। ছরাদ মানে কি? শ্রাদ্ধ। হ্যাঁ, শ্রাদ্ধ। শ্রাদ্ধ এই শব্দের বিকৃত হয়েছে, এটা অর্ধতৎসম শব্দ, শ্রাদ্ধ থেকে ছরাদ বা ছরাদ্দ। তো কলকাতা যখন যাচ্ছ তো কালীঘাটে তুমি তোমার যে স্ত্রী ছেলে মেয়েরা মারা গেছে তাদের শ্রাদ্ধ করে দিও। অপঘাতে গেছে না, শ্রাদ্ধ করো। তো কোথায় শ্রাদ্ধ করতে বলেছে কলকাতার? না কালীঘাটে। কালীঘাটকে ব্র্যাকেটে রাখো। তাহলে কালীঘাটে ওদের ছরাত সেরে দিও। অপঘাতে গেছে ওরা, দাগ দাও, অপঘাতে গেছে ওরা। কারা কোন অপঘাতে গেছে? প্রশ্ন লেখো, কারা কোন অপঘাতে গেছে? না ওরা অপঘাতে গেছে, উৎসবের স্ত্রী ছেলেমেয়েরা অপঘাতে গেছে। বলো কোন অপঘাতে মারা গেছে? কোন অপঘাতে? তার মানে বন্যায়, বন্যায়, বন্যায়। হ্যাঁ, বন্যার কারণে ভেসে গেছে, মাতলার গর্ভে হারিয়ে গেছে, তলিয়ে গেছে মাতলার স্রোতে। তাহলে ওরা অপঘাতে গেছে। হ্যাঁ, তাও করবে উৎসব। এই লাইনটা দাগ দাও, তাও করবে উৎসব। তাও করবে উৎসব। প্রশ্ন লেখো, উৎসব কি করবে? তাহলে প্রশ্ন, উৎসব কি করবে? না উৎসব কালীঘাটে তার স্ত্রী ছেলে মেয়েদের শ্রাদ্ধ করবে, শ্রাদ্ধ দেবে। মহানাম শতপথী তো এলো না, মহানাম শতপথী ব্র্যাকেটে রাখবে, মহানাম শতপথীকে, মহানাম শতপথীর নামটাকে ব্র্যাকেটে রাখবে, আর এই লাইনটাকে দাগ দেবে যে মহানাম শতপথী তো এলো না। লাইনটা দাগ দাও। প্রশ্ন লেখো, মহানাম শতপথী কোথায় কেন আসেনি? মহানাম শতপথী কোথায় কেন আসেনি? কোথায় মানে উৎসবের বাড়িতে। কেন আসেনি? হয়তো আসতো, কিন্তু মহানাম শতপথীর আসার জন্য বা আসা পর্যন্ত উৎসব অপেক্ষা করেনি। উৎসব তো ততদিনে কলকাতায় চলেই এলো। তার মহানাম শতপথী কিন্তু তাড়াতাড়ি উৎসবের বাড়িতে আসেনি। কেন আসেনি তোমরা জানো? কেন আসেনি বলো তো? কোথায় গিয়েছিল? রাইট, এরকম পরিস্থিতি হয়েছে সেখানে গিয়েছিল। ঠিক, বন্যার কারণে উৎসবদের গ্রামের মতো আরও 2টো গ্রাম, অনুরূপ 2টো গ্রাম ভেসে গিয়েছিল। তো সেখানেও অনেকে মারা টারা গেছে, তো তাদেরও শ্রাদ্ধ শ্রান্তির জন্য গিয়েছিল, পারলৌকিক ক্রিয়ার জন্য মহানাম শতপথী গিয়েছিল। তো যেখানে সে বেশি পারিশ্রমিক পাবে, প্রণামী পাবে, সেখানেই সে যাবে। তাহলে উৎসব তো আর সেই পারিশ্রমিক বা প্রণামী দিতে পারবে না। আর
দিলেও খুব সামান্য, না দেওয়ার সম্ভাবনাটাই বেশি, তাহলে উৎসবের বাড়িতে তাড়াহুড়ো করে কেনই বা আসবে? যদি আসেও সব কাজ মিটিয়ে সব শেষে আসবে। তো ততদিনে উৎসব কলকাতায় চলে এসছে। মহানাম শতপথী তো এলো না, এলে পরে নদীর পাড়ে সারবন্দি ছড়াদ হবে, একবারে সারিবদ্ধভাবে ছড়াদ হবে, মানে শ্রাদ্ধ হবে। কতজনের একসঙ্গে? 4 জনের। স্ত্রী মারা গেছে, মেয়ে মারা গেছে, 2 ছেলে, ছোট খোকা, বড় খোকার কথা একদম শেষের দিকে গিয়ে রয়েছে, উল্লেখ করা হয়েছে। তাহলে একদম সারিবদ্ধভাবে শ্রাদ্ধ হতো যদি মহানাম শতপথী আসতো, কিন্তু মহানাম শতপথী তো এলো না। উৎসব কালীঘাটে ছড়াদ সারবে, কালীঘাটে শ্রাদ্ধ সারবে, করতেই হবে, ওরা তো অপঘাতে গেছে। সতীশবাবু বলেছে, সতীশবাবু কি বলেছে না, উৎসবের মতিচ্ছন্ন হয়েছে বই তো নয়, বই মানে ব্যতীত বা ছাড়া। আরে উৎসবের বোধহয় মতিচ্ছন্ন হয়েছে, উৎসবের মাথা কাজ করছে না, উৎসবের মন মস্তিষ্ক সব আচ্ছন্ন হয়ে গেছে, সব কিছু গুলিয়ে গেছে বুদ্ধিশুদ্ধি। কেন? কারণ বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো। আরে মানুষ তো পাগল হয়ে যায়, কারোর বউ ছেলে মেয়ে মানে পরিবারের সবাই যদি এইভাবে হারিয়ে যায়, অপঘাতে মারা যায়, তাহলে মানুষ তাদের শোকে একেবারে পাগলের মতো হয়ে যায়, পাষাণের মতো হয়ে যায়। কিন্তু উৎসবের তো পাগল হওয়ার মতো কোনো লক্ষণই দেখছি না। হ্যাঁ, এই অবস্থায় মানুষ পাগলের মতো হয়ে যায়, উদ্ভ্রান্ত হয়ে যায় শোকে। আর উৎসব কি করছে? উৎসব দেখো একেবারে সুস্থ স্বাভাবিক মানুষের মতো ভাত করছে। দেখো, আমাকে ভাত দাও, এক মুঠো ভাত দাও। হ্যাঁ, ভাতের জন্য একেবারে উতলা। আরে তোর বাড়িতে সবাই মারা গেছে, তুই কোথায় তাদের শোকে মুহ্যমান হয়ে থাকবি, তাদের শোকে কোথায় পাগল হয়ে যাবি? তা নয়, তুই কি করে ভাতের কথা ভাবছিস? আসলে যে ভুক্তভোগী সেই তো মানুষের কষ্টটাকে বুঝতে পারে, মানুষের মনের অবস্থাটাকে বুঝতে পারে। সতীশবাবুর বোঝার মতো ক্ষমতা নেই, কারণ সতীশবাবুর জীবনে উৎসবের মতো এরকম কোনো দুর্যোগ আসেনি। তাই সতীশবাবুর মতো লোক কি করবে? এই বড় জোর 2-4টে জ্ঞান দেবে, উপদেশ দেবে। যাই হোক, সতীশবাবু বলেছিল বউ ছেলে মেয়ে অপঘাতে মরলো, মানুষ পাগল হয়ে যায়। হ্যাঁ, উৎসব ভাত করছে। দেখো, তুমি কি বুঝবে সতীশবাবু? সতীশবাবু তুমি কি বুঝবে? কারণ তুমি এরকম পরিস্থিতির সম্মুখীন হওনি, তাহলে তুমি কি করে বুঝবে? নদীর পাড়েও থাকো না, মেটে ঘরেও থাকো না, না নদীর পাড়ে থাকো না মেটে ঘরে থাকো। তাহলে নদীর পাড়ে থাকলে কি হতো বলো? হ্যাঁ, ঝড় জলে, বন্যার জলে একেবারে বিপর্যস্ত হতে হতো। আজকের উৎসবের ঘর বাড়ি যেভাবে ভেসে গেছে, সেরকমভাবে ওদেরও ঘর বাড়ি ভেসে যেতে পারতো। তাহলে নদীর পাড়ে থাকলে তুমি বুঝতে পারতে যে অবস্থাটা কী, আর মেটে ঘরে থাকলেও বুঝতে পারতে। মেটে ঘরে, মাটির ঘরে থাকলে কি বুঝতো? মাটির ঘরে থাকলে বন্যায় মাটির ঘর ভেঙে যেত। হ্যাঁ, ভেঙে যেত, ঘর বাড়ি ভেঙে যেত। তাহলে সতীশবাবুর বাড়ি কি মাটির নয়, পাকা বাড়ি, আর নদীর পাড়েও নয়। তাহলে বলছে পাকা ঘর কি আর ঝড় জলে পড়ে? তোমার তো পাকা বাড়ি, ঝড় জলে তো পড়ে না, তুমি তো একেবারে নিরাপদে আছো। তোমার ধান চালও পাকা ঘরে রেখেছো। মাটির ঘরে এক তো দেওয়াল ভিজে বাড়িটা পড়ে যাবে, মাটির বাড়ি কাঁচা বাড়ি। আর যদি ধান চাল থাকেও মাটির বাড়িতে, কী হবে? ঘর বাড়ি পড়ে গেলে, জল ঢুকে গেলে সবই ভিজে শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তা তোমার চাল, তোমার বাড়ির ধান সবই তুমি পাকা বাড়িতে রেখেছো, এক তো নষ্ট হচ্ছে না, আর তারপরে চারদিক জুড়ে দেখা যাচ্ছে চোর ডাকাতের উপদ্রব। কিন্তু তোমার বাড়িতে চোর ডাকাতের উপদ্রব নেই, কারণ তোমার বাড়ি পাকা বাড়ি, চোর ডাকাত এসে ঢুকতে পারবে না, তাহলে চোর ডাকাতেও নেবে না। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়। দেশ জোড়া দুর্যোগ, দেশ জোড়া। আচ্ছা, কটা গ্রাম ভেসে গেছে? 3টে। তাহলে দেশ জোড়া কেন বলছে? কেননা বিস্তীর্ণ এলাকা। আসলে গ্রামের দিকের যে পরিধিটা, সেটা গ্রামের মানুষের কাছে কিন্তু কয়েকটা গ্রাম মানে একটা বিরাট বড় এলাকা। হ্যাঁ, তাহলে সেই সব মানুষের কাছে শহর তো একটা সমুদ্রের মতো। গ্রামের মানুষের কাছে কয়েকটা গ্রাম মানে তাদের কাছে
সেটা যেন তাদের সারা দুনিয়া, ওটাই তাদের কাছে দুনিয়া, বিরাট বড় এলাকা। তার মানে একটা গ্রাম নয়, 3টে গ্রাম ভেসে গেছে। তার মানে তাদের কাছে পুরো এলাকাটাই ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই অর্থে গোটা দেশ জোড়া যেন দুর্ভোগ, গোটা দেশ জুড়ে যেন দুর্যোগ। তাহলে ভাত খেতে দিলে না উৎসবকে। দেশ জোড়া দুর্যোগেও তোমার ঘরে রান্না হয়, কত বাড়িতে লোকজন খেতে পাচ্ছে না, অথচ তোমার বাড়িতে কিন্তু ওই অবস্থাতে দুর্যোগের সময় কিন্তু রান্নাবান্না হচ্ছে। ভালোই আছো তোমরা। আর আমি গিয়েছিলাম, মানে উৎসব গিয়েছিল সতীশবাবুর বাড়িতে। কিসের জন্য গিয়েছিল? ভাতের জন্য। এক মুঠো ভাতের জন্য গিয়েছিল, কিন্তু উৎসবকে এক অর্থে তাড়িয়ে দিয়েছে, দেয়নি। ভাত খেতে দিলে না উৎসবকে, কি বলে তাড়িয়ে দিয়েছিল? হ্যাঁ, তোকে একলা দিলে চলবে? তোকে কি একলা দিলে চলবে? কত মানুষ না খেয়ে রয়েছে বল। তোকে যদি আমি একাকে দিই তাহলে তোর কাছ থেকে অন্যরা শুনবে, শুনে কি করবে? দলে দলে ভিড় করবে না? তাহলে আমি কজনকে দেবো? হ্যাঁ, তাহলে তোর কাছ থেকে শুনেই তাহলে পালে পালে পঙ্গপাল জুটবে না, পঙ্গপালের মতো ভিড় করবে। পঙ্গপাল জুটবে না, মানে পঙ্গপালের মতো। পঙ্গপাল যখন উড়ে যায় তখন ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, পুরো ঝাঁক ধরে উড়ে যায়। আর দেখবে ইউটিউবে দেওয়া আছে, বিভিন্ন পঙ্গপালের ভিডিও নিয়ে দেখতে পারো, দেখবে যে পুরো যেন আকাশ একেবারে কালো করে, আকাশ যেন মনে হবে একেবারে মেঘ ঘনিয়ে এসেছে, আকাশ কালো করে ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, আর পুরো ফসলের উপরে গিয়ে পড়ে, আর মুহূর্তের মধ্যে পুরো ফসলকে নিঃশেষ করে দেয়। এই তো কিছুদিন আগে হরিয়ানা না পাঞ্জাবের দিকে হ্যাঁ স্যার। খেতে পঙ্গপাল পড়েছে, এরকম কিন্তু খবর ছড়িয়ে পড়েছিল, এবং পঙ্গপালের ভিডিও দেওয়াও আছে। তাহলে দলে দলে পঙ্গপালের মতো ওই ক্ষুধার্ত, ওই অভুক্ত মানুষগুলো এসে আমার বাড়িতে জুটবে, তাহলে আমি তাদেরকে কি করে খেতে দেবো এত মানুষকে? আরে এ হলো ভগবানের মার। মার মানে কি? রোষ। হ্যাঁ, আঘাত। ভগবানের মার, ভগবানের রোষ, ভগবানের আঘাত, ভগবানের চোট। তাহলে এ হলো ভগবানের মার। দাগ দাও, প্রশ্ন লেখো। ভগবানের মার বলতে কি বোঝানো হয়েছে? কোনটাকে ভগবানের মার বলা হয়েছে? তাহলে এ হলো ভগবান। হ্যাঁ বলো স্যার, প্রশ্নটা আরেকবার একটু বলুন। এ হলো ভগবানের মার। ভগবানের মার বলতে কি বোঝানো হয়েছে লিখেছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে ভগবানের মার বলতে কি বোঝানো হয়েছে? ওই যে বন্যা, দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগে ভগবানের মার বলা হয়েছে। তো এ হলো ভগবানের মার। তার মানে সতীশবাবুর কথায় এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই যে বন্যা, এটা হলো ভগবানের ইচ্ছাকৃত, ভগবান করেছে। তাহলে ভগবান যদি মার দেয় তোদেরকে, তাহলে ভগবানের চোট থেকে, তার মার থেকে আমি কি তোদেরকে রক্ষা করতে পারি? তাহলে ভগবান তো নিজেই চায় না তোদেরকে রক্ষা করতে, বাঁচাতে। ভগবান যদি চাইতো তোদেরকে বাঁচাতে, তাহলে ভগবান কি এরকমভাবে দুর্যোগ ডেকে আনতো? কেন দুর্যোগ দিয়েছে এটা বুঝতে হবে। মানে স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষ যদি মনে করে যে আমি কাউকে সাহায্য করব না, তাহলে তারা কিন্তু তাদের মতো করে একটা যুক্তি বানিয়ে নেয়, যে যুক্তিটা তাদের কাছে মনে হয় এটা অকাট্য যুক্তি, কি তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ, মনেই যদি করে যে আমি দেব না, তাহলে দেখবে যুক্তি পাল্টা যুক্তি, যুক্তির পরে যুক্তি, যুক্তির পরে যুক্তি। কথাটাই হচ্ছে, মূল কথাটা হচ্ছে সে দেবে না। আর যদি দেয় তাহলে এত কিছু যুক্তি না দিয়ে বরং অভাবী মানুষের পাশে দাঁড়াবে, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, কথা না বাড়িয়ে। আর যে কথা বলে বেশি, সে কাজে অতটা করে না, আর যে কাজে করে সে অতটা কথায় বলে প্রচার করে না। যাই হোক, তো সতীশবাবু বলছে যে এ হলো ভগবানের মার, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি, এর চোট থেকে তোকে বাঁচাতে পারি না। তা তুমি ভাত দিলে না, সতীশবাবুর কাছে ভাত চাইতে গিয়েছিল, ভাত তো দিয়ে দেয়নি। আর দেশে ভাত নেই, হ্যাঁ, দেশে ওই রকম অবস্থা। দেশ বলতে তাদের গ্রামের পর গ্রাম, হ্যাঁ, সেই গ্রামে ভাত নেই অনেকের বাড়িতে। আর তারপরে উৎসবের ওই সময় যে
অনাহার অর্ধাহার চলছে তা নয়, উৎসবের কিন্তু অনেক দিন যাবৎ অর্ধাহারে উৎসবকে থাকতে হয়েছে, উৎসবের বাড়ির অনেককে থাকতে হয়েছে। সেই যে পোকায় ধান নষ্ট, উৎসব কিন্তু ভাবার চেষ্টা করেছিল, মনে পড়ছে এর আগে উৎসব কিন্তু পর 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 কী হয়েছে, তার জীবনে কী রকম কী ছিল সবটা ভাবার চেষ্টা করেছিল, মাঝে মাঝে কিন্তু গুলিয়ে যাচ্ছিল, আবার ভাবার চেষ্টা করছিল। তাহলে সেখানে উৎসব যখন ভাবছিল সেখানেই কিন্তু বলা হয়েছিল যে ধান খেতে আগুন লাগার কথা, মানে অনাবৃষ্টির কারণে ধান খেতে ধানগুলো আস্তে 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 শুকিয়ে যাচ্ছিল, খড় হয়ে গিয়েছিল। আর তাহলে ধানে যদি সময় মতো ধান খেতে যদি বৃষ্টি না হয় তাহলে কিন্তু পোকা লাগবেই লাগবে, পোকায় ধান নষ্ট করে দেবে। তো সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটা উপোসের শুরু হয়েছে। আধ পেটা মানে তো অর্ধেক পেট, পুরো ভরপেট খায়নি। আর সিকি পেটা মানে কি? সিকি পেটা মানে কি? হ্যাঁ, 1/4 মানে 4 ভাগের 1 ভাগ। 1 টাকার সিকি মানে 4 আনা, তার মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে সিকি পেটা কখনো অর্ধাহারে, কখনো আবার অল্প সামান্য, আবার কোনো দিন হয়তো ভাতও জোটেনি। তাহলে সেই যে পোকায় ধান নষ্ট, সেই হতেই তো উৎসবের আধ পেটা সিকি পেটার উপোসের শুরু। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। তাহলে উৎসবের প্রেত হয়ে থাকার ব্যাপারটা কিন্তু আমি আগে আলোচনা করেছিলাম, মনে পড়ে? প্রেত হয়ে থাকা, প্রেত। এমনি আপাত দৃষ্টিতে উৎসবের যা চেহারা, সেই চেহারা হচ্ছে কঙ্কালসার চেহারা, হাড় জিরজিরে রোগা, দেখে মনে হবে যেন প্রেতের মতো চেহারা। কিন্তু এখানে সেই বাহ্যিক চেহারার কথা বলেনি, বাহ্যিক চেহারা অর্থে প্রেত বলেনি। তাহলে বাহ্যিক চেহারা অর্থে যদি প্রেত না বলে থাকে তাহলে উৎসবকে এখানে কেন প্রেত বলা হয়েছে? আসলে একটা মানুষ যখন সুস্থ স্বাভাবিক থাকে সে কিন্তু স্বাভাবিকভাবে ভাবতে পারে, সেটা তার মানুষের প্রকৃত মানুষ হয়ে বেঁচে থাকার যে অবস্থা। কিন্তু মানুষ যদি প্রচণ্ড আঘাত পায়, শোকের আঘাত পায় বা অন্য কোনো কারণে প্রচণ্ড আঘাত পায়, তখন সে কিন্তু আর স্বাভাবিক মানুষের পর্যায়ে থাকে না। তার সেই যে অস্বাভাবিকত্ব, সেই অস্বাভাবিকত্বটাই যেন প্রেতের সঙ্গে তুলনীয়। প্রেত মানে মানুষ নয়, প্রেত মানে অস্বাভাবিক একটা আমাদের ভাবনা, আমাদের ধারণা। তাহলে উৎসব ভাত খেতে পায়নি, তো ভাত খেতে পায়নি খিদের কারণে এতটা সে অস্বাভাবিক অবস্থায় চলে গেছে। খিদে সহ্য করতে এখন সে স্বাভাবিক মানুষের মতো অবস্থায় নেই, তাই তাকে বলা হয়েছে সে প্রেত হয়ে গেছে। ভাত না খেতে পাওয়ার কারণে প্রেত হয়ে গেছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। এই লাইনটা দাগ দাও, লাইনটা দাগ দাও তো, দাগ দাও। পেটে ভাত নেই বলে উৎসবও প্রেত হয়ে আছে। প্রশ্ন লেখো, উৎসবের প্রেত হয়ে থাকা বলতে কি বোঝানো হয়েছে? পেটে ভাত নেই বলে উৎসবের এই প্রেত হয়ে থাকা বলতে কি বোঝানো হয়েছে? প্রেত হয়ে থাকা, তার মানে প্রেত হয়ে থাকা মানে লিখবে মানুষের মতো স্বাভাবিক অবস্থায় নেই, যেন একটা অস্বাভাবিক অবস্থায় থাকা। আর সেই অস্বাভাবিক অবস্থাটা কার মতো? যেন প্রেতের মতো। তাহলে ভাত না খাওয়ার কারণে সে প্রেত হয়ে গেছে খিদের জ্বালায়। তাহলে প্রেত অবস্থা থেকে সে কখন মানুষ হবে, কি মনে হয়? যখন সে ভাত খেতে পারবে। হ্যাঁ, যখন সে ভাত খেতে পাবে তখন তার খিদেটা মিটবে। আর খিদে যখন মিটবে তখন কিন্তু তার মাথা কাজ করা শুরু করবে, সে তখন স্বাভাবিকভাবে ভাবার চেষ্টা করতে পারবে, মানুষের মতো ভাবতে পারবে, তখন আর প্রেত হয়ে থাকবে না। তাহলে ভাত খেলে সে মানুষ হবে, মানে একেবারে স্বাভাবিকভাবে ভাববে। তখন তাহলে মানুষের যখন খিদের আগুনটা নিভে যাবে, মানুষের পেটে যখন খিদের আগুনটা নিভে যাবে, তখনই তো মানুষ স্বাভাবিকভাবে অন্যান্য কিছু নিয়ে ভাবতে পারবে। যখন খিদের কারণে সে একেবারে উতলা পাগলের মতো, তখন কি সে অন্যান্য সমস্ত কিছু নিয়ে, সমস্ত বিষয় নিয়ে স্বাভাবিকভাবে ভাবতে পারবে? কি মনে হয় বলো? কয়েকদিন যদি না খেয়ে থাকে কেউ, কখনোই ভাবতে পারবে না। আমাদের মনে হতে পারে একটা মানুষের জীবনে এত বড় একটা দুর্যোগ, এতখানি শোক,
এতগুলো মানুষ চলে গেছে, তার প্রিয়জন আপনজন, তাহলে সেই মানুষটা খাবারের জন্য পাগল হয়ে উঠবে, এটা হতে পারে নাকি? না না না, সে মানুষটা তো শোকের কারণে পাগল হয়ে উঠবে না। শোকের থেকেও আরো বড় জ্বালা, কিসের জ্বালা? খিদের জ্বালা। খিদের জ্বালা। খিদের জ্বালা। খিদের জ্বালা যখন শুরু হয় তখন আর শোকের জ্বালা সেখানে জায়গাই পায় না। আবার যখন মানুষ খিদের জ্বালাটাকে কমাতে পারে, মেটাতে পারে, তখন কিন্তু ওই শোকের জ্বালাটা আবার কিন্তু আস্তে 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 সক্রিয় হবে। তাহলে ভাত খেলে সে মানুষ হবে, তখন বউ ছেলে মেয়ের জন্য কাঁদবে, তখন সে ভাববে যে না, তার কেউ নেই আর। দুঃখ তো ওর হয়নি, দুঃখ ওর হয়নি। যখন বউ ছেলে মেয়েকে হারিয়েছিল তখন দুঃখ হয়নি, কিন্তু কী হয়েছিল? একসঙ্গে এতগুলো মানুষকে হারিয়েছে, তো তার আঘাতটা এতটা জোরালো, সে একেবারে পাথরের মতো হয়ে গেছিল, একেবারে পাগলের মতো হয়ে গেছিল। ও শুধু পাগল হয়ে বউ মেয়েকে ডেকেছিল কয়েকদিন ধরে, আর ডাকতে 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 যখন খিদেটা তার বেশি করে মাথা চাড়া দিয়ে উঠেছে, তখন কিন্তু সে প্রেত হয়ে গেছে, তখনই উচ্চ প্রেত হয়ে গেছে। একদম প্রথমে নয়, বউ ছেলে মেয়েকে হারানোর সাথে সাথে প্রেত হয়ে যায়নি। বউ ছেলে মেয়েকে হারিয়ে শোকে পাগলের মতো হয়ে ডেকে যাচ্ছে, আস্তে আস্তে ওই শোকটা প্রশমিত হচ্ছে, খিদের আগুনটা বাড়ছে, ওই সময় সে প্রেত হয়ে গেছে। আর যদি মানুষ থাকতো, মানে যদি খিদে মিটতো, তাহলেই তো মানুষ থাকতো, মানে স্বাভাবিকভাবে ভাবতো, তাহলে মানুষ থাকলে ও ঠিকই বুঝতে পারতো যে জলের টানে মানুষ ভেসে গেছে, আর ও ঠিকই বুঝতে পারতো যে তার বউ ছেলে মেয়েও ভেসে গেছে। আরে কত গরু মোষ ভেসে গেল, চন্নুনির মা তো কোন ছাড়, চন্নুনির মা তো একেবারে অতি তুচ্ছ। গরু মোষও পর্যন্ত স্রোতের জলে টানে ভেসে চলে গেছে, গরু মোষ নিজেদেরকে বাঁচাতে পারেনি, আর চন্নুনির মা, হ্যাঁ, ও তো কোন ছাড়, একটা মেয়ে মানুষ। এই রকম প্রবল ঝড় বৃষ্টি বন্যার স্রোতে ও কী করে নিজেকে বাঁচাবে? এটা তো উৎসবের বোঝা উচিত ছিল, কিন্তু উৎসব বুঝবে কী করে? উৎসব তো মানুষ নেই, প্রেত হয়ে আছে, তাই বুঝতে পারছে না। উৎসব কাঠ কাটা শেষ করে। কত মন কাঠ? 2.5 মণ। 2.5 মন মানে কত কেজি? 20 কেজি। 2.5 মন মানে 100 কেজি। 1 মন মানে কত কেজি? 1 মন মানে 40 কেজি। তাহলে 2.5 মন মানে 100 কেজি। কত রকমের কাঠ ছিল? 5 রকমের। কি কি গাছের? কি কি গাছের কাঠ? বেল, কেওড়া, অশ্বত্থ, বেট, বট, আমলকি। আমলকি ছিল না? বেল, কেওড়া, অশ্বত্থ, বট আর তেঁতুল ছিল। তাহলে 5 রকমের কাঠ, মোট 2.5 মন। কত হাত করে লম্বা কাটা হয়েছিল? 1.5 হাত করে লম্বা কাটা হয়েছিল। তাহলে উৎসব কাঠ কাটা শেষ করে, মানে 2.5 মন কাঠ কেটে ফেললো, মানে 100 কেজি। 2.5 মন কাঠ কাটলো সে ভাতের হুতাশে। হুতাশে মানে আশায়, আকাঙ্ক্ষায়, ভাত খাবে এই আশাতেই। 2.5 মন ব্র্যাকেটে রাখো, আর পাশে রেখে রাখো 100 কেজি। তাহলে 2.5 মন কাঠ কাটলো সে ভাতের হুতাশে, নইলে দেহে ক্ষমতাই ছিল না, ক্ষমতা ছিল না এত কাঠ কাটার, শুধুমাত্র ভাত খাবে ওই আশাতেই মনের জোরে কাঠকেগুলো কেটে ফেলেছে এতখানি। তাহলে 5 রকমের গাছের কাঠ, তো 5 ভাগে কাঠগুলো রেখে আসে, 5 ভাগে কাঠ ব্র্যাকেটে রাখো। আর কোথায় রেখে আসে? না দালানে। দালান মানে কি? বারান্দা। বারান্দা। উঠোনে কাঠ ছিল, বারান্দার পরে প্রশস্ত জায়গা, ফাঁকা জায়গা উঠোন, উঠোন থেকে তুলে দালানে রেখে দিয়ে আসে। দালানকে ব্র্যাকেটে রাখো। কাঠের কুচোগুলো পড়েছিল, কুচো টুকরো, উঠোনে পড়েছিল কাঠের কুচো টুকরো, এগুলো সব ঝুড়িতে তুলে তারপরে নিজেই উঠোনটাকে ঝাড় দেয়, পরিষ্কার করে দেয়। তারপর বড় পিসিমাকে দেখতে পেয়ে শুধু হয়, বড় পিসিমা হন্তদন্ত হয়ে যাচ্ছে, সামনে দেখতে পেল উৎসব বড় পিসিমাকে। বড় পিসিমাকে দেখতে পেয়ে বড় পিসিমাকে শুধু হয় মানে জিজ্ঞেস করে, বলছে মা আমি বাইরে যেয়ে বসবো? জিজ্ঞেস করছে আমি কি এবারে, আমার তো কাজ হয়ে গেছে কাঠ কাটার কাজ, তো আমি কি বাইরে গিয়ে বসবো, অপেক্ষা করব?
বড় পিসিমা তখনই জবাব দেয় না, উৎসবের কথার জবাব দেয় না, উৎসবের কথার জবাব দেওয়ার মতো সময় ছিল না বড় পিসিমার, কারণ বড় পিসিমার তখন তাড়া ছিল, ব্যস্ততা ছিল। দাগ দাও, বড় পিসিমা তখনই জবাব দেয় না, দাগ দাও। প্রশ্ন লেখো, বড় পিসিমা কার কোন কথার কেন জবাব দেয় না? কার কোন কথার কেন জবাব দেয় না? এতগুলো প্রশ্ন একের জন্য আসবে না, কার কোন কথার এটা আসতে পারে, আলাদা করে আসতে পারে, কেন জবাব দেয় না। তো তোমরা 3টে প্রশ্নের উত্তর লিখে রাখবে। তো বড় পিসিমা জবাব দেয় না কারণ তান্ত্রিক হঠাৎ মন্ত্র পড়ে হোমযজ্ঞ শুরু করে দিয়েছে। তান্ত্রিক যে মন্ত্রটা পড়েছিল তার প্রথম লাইনটা এখানে বলা হয়েছে, বানান সহ মুখস্থ করতে হবে তান্ত্রিকের মন্ত্র। এই মন্ত্রটাকে কাজে লাগিয়ে আমরাও কি করব? লিভার ক্যান্সারে যে মরণাপন্ন তাকে বাঁচিয়ে ফেলব। এই লাইনটা দাগ দাও, এই মন্ত্রটা। কেননা তান্ত্রিক হঠাৎ ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগো শ্রীণু শ্রীণু, হ্যাঁ বাঁচিয়ে ফেলবে। তাহলে মন্ত্র পড়া শুরু করেছে। এই মন্ত্রের মানে কি? হ্যাঁ, এই মন্ত্রের মানে কি? লোককে বিড়ালের লোমে বেঁধে ফেললো। এই মন্ত্রের মানে হলো গুলবাজি করে, ঢাপ্পাবাজি করে, ধান্দাবাজি করে আমি আমার পকেটটা ভরালাম, যেটা বড় বাড়ির কেউ বুঝতে পারেনি এই মুহূর্তে। এই মন্ত্রের মানে এটা। ওং হ্রিং ঠং ঠং ভো ভো রোগো শ্রীণু শ্রীণু, দাঁড়া, বেঁধে ফেলা হলো রোগকে। যেই বলা হলো মানে রোগের উপরে কন্ট্রোল, রোগের উপরে নিয়ন্ত্রণ, তান্ত্রিক রোগের উপরে নিয়ন্ত্রণ করলো। যেই বলল, গড়ছে বলছে, রোগ দাঁড়িয়ে গেছে। রোগ কিন্তু দাঁড়িয়ে গেছে, স্টপ, রোগ আর কাজ করছে না বুড়োকর্তার দেহে। তারপরে কি করবে? রোগটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এবারে তান্ত্রিক কী করবে? রোগটাকে শুধু দাঁড় করিয়ে রাখলে কি হবে? বুড়োকর্তার দেহে এখন রোগটা দাঁড়িয়ে আছে, বুড়োকর্তার দেহে রোগটাকে দাঁড় করিয়ে রাখলে হবে? কি করতে হবে এখন? কালো বিড়ালের লোমে রোগটাকে বেঁধে ফেলতে হবে। হ্যাঁ, বুড়োকর্তার দেহটাকে রোগটাকে টেনে হিঁচড়ে বাইরে ফেলে দিতে হবে, যাতে আর বেটা কাজ না করে। তাহলে টেনে হিঁচড়ে বাইরে বের করার জন্য, ফেলে দেওয়ার জন্য রোগটাকে বাঁধতে হবে। সেই যে ভজন চাকর গিয়েছিল কালো বিড়ালের লোম আনতে, সঙ্গে শ্মশান থেকে বালি, তো কালো বিড়ালের লোমে বেঁধে ফেলে রোগটাকে। তারপরে হোম যজ্ঞ শুরু হয়। বেঁধে ফেলার পরে এবারে হোম যজ্ঞ শুরু হচ্ছে, ওং রিং রিং। তার মানে রোগ তখন বাইরে বেরোনোর চেষ্টা করছে, রোগকে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে বুড়োকর্তার দেহ থেকে। যাই হোক, এদিকে যখনই হোমযজ্ঞ শুরু হয়েছে, ওদিকে বুড়োকর্তার অবস্থা, বুড়োকর্তা তখন ধরপড় করছে। বুড়োকর্তা তখন একেবারে বেসামাল, ডিসব্যালেন্স, টাল বেটাল হচ্ছে। এদিকে হোম শুরু হলো, আর ওদিকে একই সঙ্গে ওপর থেকে মানে বুড়োকর্তার ঘর থেকে নার্স নেমে এসে বলে, দাগ দাও, একই সঙ্গে ওপর থেকে নার্স নেমে এসে বলে পর্যন্ত দাগ দাও। আর প্রশ্ন লেখো, নার্স নেমে এসে কি বলেছিল? নার্স বলেছিল ডাক্তারকে কল দিন, কারণ ডাক্তারকে কল না দিলে এখন এই অবস্থাতে আর বোধহয় বুড়োকর্তাকে বাঁচানো যাবে না। বুড়োকর্তা এখন ধড়ফড় করছে, দম নিতে পারছে না, হয়তো হাঁপ উঠেছে, শ্বাস বারবার ধরে ঘন ঘন ফেলছে। এদিকে বড় ছেলে, মেজো ছেলে আর ছোট ছেলে ঘুম ভাঙা চোখে, বেলা কটার আগে ঘুম থেকে ওঠে না এরা? 11টার আগে। আজকের বোধহয় 11টা বাজেনি, তার আগেই বোধহয় ডেকে দেওয়া হয়েছে। তাই ওইভাবে ঘুম ভাঙা চোখে, বিরস মুখে, বিষণ্ণ মুখে হোমের ঘরে বসেছিল। হোমযজ্ঞ হচ্ছিল যে ঘরে, সেই ঘরে বসেছিল। যেই নার্স বলল, সাথে সাথে হোমের ঘর থেকে বেরিয়ে চলে গেল। তা হোমের ঘর থেকে যখন বেরিয়ে চলে গেল, এখানে কি তান্ত্রিকের অনুমতি নিয়ে গেছে তারা? না না,
এই জায়গাটা আমি আগেও বলেছিলাম মনে রাখতে, আবারও বলছি এই জায়গাটা মনে রাখো যে তান্ত্রিকের অনুমতি কিন্তু নেয়নি। ঘর ছাড়তে হলে তান্ত্রিকের অনুমতি নিতে হয়, সেটা কিন্তু তারা নেয়নি। আর তান্ত্রিকের অনুমতি নেয়নি বলেই তান্ত্রিকের কিন্তু একটা রাস্তা তৈরি হয়ে থেকে গেল। কিসের রাস্তা? যদি বুড়ো কর্তা মরে যায় তাহলে বলতে পারবে যে ছেলেরা হোম যজ্ঞ থেকে উঠে গিয়েছিল, তাই এই পরিণতি হয়েছে। তার মানে নিজেকে বাঁচানোর যে রাস্তা, নিজেকে সেভ করা, সেফ সাইড করে রাখার রাস্তা, নিজেকে বাঁচানোর রাস্তা, যাতে তার পারিশ্রমিক পেতে কোনো অসুবিধা না হয়, যাতে দায়টা পুরোপুরি চাপিয়ে দেওয়া যায় এই বড় বাড়ির ছেলেদের ওপরে। ব্যাস, নিজেকে পুরো দায়মুক্ত করা। তাহলে ঘুম ভাঙা চোখে ওরা হোমের ঘর ছেড়ে বেরিয়ে গেল। আর বাসিনী উৎসবকে বলছে, তার মানে বাসিনী উৎসবকে বলছে, মানে উৎসব কাছাকাছিই ছিল বোঝা যাচ্ছে। তো উৎসবকে বলছে, তুমি যে বাইরে বসো দাদা, এখানে থেকো না, এখানে যা চলছে তুমি বাইরে গিয়ে বসো, বাইরে অপেক্ষা করো। আর বাসিনীও বলছে, না ও মন্তর পড়লো বটে, আরে একটা মন্তর পড়লো আমাদের তান্ত্রিক, সত্যি কীভাবে মন্ত্রটা পড়লো, যেমন হাঁকুড় পারলে মানে ওং রিং রিং করে যেমন হাঁক ডাক শুরু করলো, আর অমনি কর্তা টান নিল, অমনি কর্তা ওখানে টাল নিচ্ছে, এরকম টান নিচ্ছে। তাহলে কর্তা টান নিচ্ছে কেন? বাসিনীর যুক্তি কি? হ্যাঁ, বুড়ো কর্তার দেহ থেকে ব্যাধিটাকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে। ওই জন্য মানে ব্যাধি এতদিন ধরে বুড়ো কর্তার দেহে বাসা বেঁধেছে, কত ভালোবেসে ফেলেছে, ছাড়তে চাইছে না, আর ওকে টেনে হিঁচড়ে বের করা হচ্ছে, আর বুড়ো কর্তাকে ছাড়তে চাইছে না। তো স্বাভাবিকভাবে বুড়ো কর্তা আর ব্যাধির মধ্যে কি চলছে? একটা টানাটানি চলছে। তাই ব্যাধির কারণে বুড়ো কর্তা ধড়পড় করছে, ব্যাধি তাকে ছাড়তে চাইছে না। তাহলে বাসিনী বলছে, হ্যাঁ যেমন হাঁকুড় পারলে অমনি কর্তা টাল নিলে। কর্তা যে মরতে যাচ্ছে সেটা কিন্তু বাসিনী বুঝছে না। বাসিনী বুঝছে এটা তান্ত্রিকের কাজ, তান্ত্রিক বুড়ো কর্তার দেহ থেকে ব্যাধিটাকে বের করছে, সেই কারণে বুড়ো কর্তা টাল নিচ্ছে। কর্তার দেহ থেকে ব্যাধিটা হ্যাঁচড় প্যাঁচড় করে বেরিয়ে এলো, ওই জন্যই তো কর্তা টাল নিচ্ছে, একবারে হ্যাঁচড় প্যাঁচড় করে বেরিয়ে এসছে, হ্যাঁচ প্যাঁচ করে। তো উৎসবকে বলছে বাসিনী, চান করবে তো করে নাও না কেন, স্নান করবে তো করে নাও, এখন আর বসে দেখো না, যাও স্নান করে নাও। কিন্তু উৎসব বলছে, এখন চান করবো না, এখন আমি স্নান টান করবো না, কারণ মাথায় জল পড়লে পেট মানতে চায় না মোটে। মাথায় জল পড়ার সাথে সাথে খিদে যেন আরও মাথা চাড়া দেয়। এটা কিন্তু অভ্যাসের ব্যাপার, এরকম অভ্যাস অনেকের আছে। ধরো খিদে সহ্য করছে, ধরো 12টা বেজে গেছে, 12:30 বেজে গেছে, 1টা বেজে গেছে, স্নান হয়নি, খিদে পাচ্ছে কিন্তু তাও কিন্তু খিদে সহ্য করছে। কিন্তু যেই 12টা হোক 12:30 হোক স্নান করে নিল দুপুরবেলায়, তারপরে কিন্তু এক মুহূর্ত এক দণ্ড বসে থাকতে চায় না, গোটা বাড়ি চিৎকার করে মাথায় তুলবে, আরে স্নান হয়ে গেছে, খিদে লাগছে, খেতে দাও খেতে দাও খেতে দাও। মানে স্নান হওয়ার সাথে সাথে, মানে মাথায় জল পড়ার সাথে সাথে ওদিকে কিন্তু পেটে খিদে যেন মাথা চাড়া দিয়ে ওঠে। আছে কারো কারো বাড়িতে কিন্তু এরকম কেউ আছে, দেখবে স্নান করার পরে কিন্তু বসে থাকতে চায় না। একটু যদি বয়স্ক কেউ থাকে, হ্যাঁ দাদু টাদু, বুঝতে পারবে কি ঠিক বলছি কি না? হ্যাঁ স্যার। না যাদের বাড়িতে আছে অনেক সময় অভ্যাস হয়ে যায়, অভ্যাস আমাদেরও অনেক সময় হয়ে যায়, এ কাজ করছি ওই কাজ করছি, ঠিক আছে স্নান হয়নি, খিদে লাগছে কিন্তু সহ্য করছি, কিন্তু যেই স্নান হয়ে গেল তখন কিন্তু আর কিন্তু বসতে চাই না, তখন কিন্তু যেন মনে হয় খিদেটা যেন অনেক বেশি পেয়েছে, সাথে সাথে খেতে দিতেই হবে। তাহলে উৎসব বলছে, না আমি স্নান করব না। আসলে এটার সঙ্গে হয়তো কোথাও না কোথাও একটা মনের যোগ আছে, মনের জোরের একটা ব্যাপার আছে। স্নান করিনি তার মানে এখনও খাওয়ার সময় হয়নি, স্নান করেছি খেতে হবে। তো এই যে মানসিক একটা সংযোগ, এই সংযোগটা কাজ করে। তাহলে উৎসবের কী মনে হয়েছে, সে যদি স্নান না করে তাহলে হয়তো খিদেটা সহ্য করবে, কিন্তু চান করে নিলে মানে স্নান করে নিলে কিন্তু খিদে আর সহ্য করতে পারবে না, কারণ তার কথা মতো মাথায় জল পড়লে পেট তো আর মানতে চায় না খিদে। বোঝা গেল? হ্যাঁ স্যার। হ্যাঁ। তাহলে উৎসবকে বাইরে এসে বসতে বলছে বাসিনী। তো উৎসব বাইরে এলো, বাইরে এসে উৎসব শিব মন্দিরে চাতালে বসে।
শিব মন্দিরের চাতালকে ব্র্যাকেটে রাখো। উৎসব কোথায় বসে এটাকে ব্র্যাকেটে রাখো, শিব মন্দিরের চাতাল। তাহলে শিব মন্দিরের চাতালে বসছে, চাতাল একেবারে বাঁধানো চাতাল। একটা মন্দিরে আছে না বেশ প্রশস্ত বাঁধানো চাতাল, একেবারে মার্বেল দিয়ে, শ্বেত পাথর দিয়ে মার্বেল দিয়ে এরকমভাবে বাঁধানো থাকে। এই যে আমাদের এখানে লোকনাথ মন্দির আছে সুভাষপল্লির পাশে, সেখানেও কিন্তু মন্দিরে বাঁধানো চাতাল আছে না? যদি কেউ গিয়ে থাকো তাহলে দেখবে, বেশ গরমের সময় বসতে আরাম লাগে বাঁধানো চাতালে বসে ঠাকুরের দিকে তাকিয়ে কেমন যেন একটা বেশ সুন্দর একটা শান্তি পাওয়া যায়। মন যখন অশান্ত হয়ে যায়, মন যখন দেখবে উদ্ভ্রান্ত হয়ে গেছে, কিছুতেই মন আর বাগ মানছে না, তখন দেখবে কোথাও না কোথাও আমরা শান্তির জন্য যাই। বিশেষ করে এই জায়গাতে একটা নীরবতা থাকে, তো সেই জায়গায় মানে মন্দিরে টন্দিরে গিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে চাতালে ঠান্ডা মেঝের উপরে বসে কিছুক্ষণ চোখ বন্ধ করে বসে দেখবে একটা শান্তি অনুভব করি। তাহলে উৎসব শিব মন্দিরের চাতালে বসে রয়েছে, বসে বসে ভাবছে, বাহ কেমন মন্দির, কেমন চাতাল, বারে এত বড় মন্দির, এত প্রশস্ত চাতাল, বাপ রে, হ্যাঁ এসব নাকি বাদার দৌলতে হয়েছে। উৎসব ভাবছে এগুলো বাদার দৌলতে হয়েছে, মানে বাদার কারণে হয়েছে। এদের বাদা অঞ্চলে কি আছে? অসাগর জমি, প্রচুর জমি জায়গা আছে, সেখান থেকে তো ধান চাল আসে, অনেক ধান চাল বিক্রি করে টাকা আসে, তো সেই টাকা দিয়েই এরা মন্দির, মন্দিরের চাতাল এই সমস্ত বানিয়েছে, এত বড় বাড়ি, বাপ রে, সব নাকি বাদার দৌলতে হয়েছে। উৎসব ভাবে, আচ্ছা সে বাদাটা কোথায় থাকে, কোথায় আছে এমন বাদা? উৎসবও তো বাদা অঞ্চলে থাকে, সেখানে তো চাল হয় না, ধান হয় না, তাহলে এদের বাদাটা কোথায়? ভাত তো খায়নি উৎসব অনেক দিন, আর ভাত না খাওয়ার জন্য উৎসব তো প্রেত হয়ে গেছে, অস্বাভাবিক হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবে ভাবতে পারছে না। কিন্তু ভাত খেয়ে দেহে শক্তি পেলে তবে কি উৎসব স্বাভাবিক হবে। আর তখন উৎসব কি করবে না, সেই বাদাটা মানে এই যে বড় বাড়ির কোথায় আছে বাদা অঞ্চলে জমি, সেটা খুঁজবে, খুঁজে বের করবে। আর শুধু কি খুঁজে বের করবে, উৎসব তার গ্রামের আরও অন্যান্যদেরকে বলবে, উৎসবের মতো আরও কত লোক আছে দেশে, দেশে বলতে তার গ্রামের দেশে, যারা খেতে পাচ্ছে না তাদেরকে বলবে যে চল, বড় বাড়ির অনেক জমি জায়গা আছে বাদাতে, সেই অঞ্চলে আমরা যাই, আমরা ধান চাল পাবো, কাজ করে খেতে পাবো, এগুলো বলবে। এই সমস্ত ভাবছে। আচ্ছা উৎসব তো প্রেত হয়ে গেছে, বলাই হয়েছিল প্রেত হয়ে গেছে উৎসব, তার উৎসব যদি প্রেত হয়ে যায় তাহলে তার তো স্বাভাবিকভাবে ভাবার কথাই নয়। তাহলে উৎসব এই সমস্ত ভাবনাগুলো কি করে আনছে মাথায়? সে তো কিছুটা স্বাভাবিকভাবে ভাবতে পারছে, কি করে সম্ভব হলো? খাওয়ার জন্য। হ্যাঁ খায়নি, কিন্তু আর কিছুক্ষণ পরে খাওয়া হবে, খাওয়া জুটবে, ওই আশাতেই বোধ হয় আস্তে আস্তে প্রেত থেকে স্বাভাবিক হতে চলেছে। উৎসবের মতো আরও কত লোক দেশে আছে তাদের দেশে, তাদেরকেও বলবে। এদিকে মন্দিরের চাতালে তাস পেটে তিনটি ছেলে তাস পিটছে, তাস খেলছে। কটা ছেলে? ব্র্যাকেটে রাখো তিনটি ছেলেকে। তাহলে তিনটি ছেলে তাস পিটছে, তাস খেলছে। তারা বলছে, তারা তাস খেলতে খেলতে গল্প করছে, আলোচনা করছে। তাহলে তাদের আলোচনায় উঠে আসছে এই বড় বাড়ির মরণাপন্ন বুড়োকর্তা। তারা বলে বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। কেউ বলে একজন, বুড়োকে বাঁচিয়ে তুলতে হোম হচ্ছে। আরে কী রে বাবা, একজন বলে ফালতু, আরেকজন জিজ্ঞেস করে কী ফালতু? হ্যাঁ ফালতুই তো, বেঁচে থেকে ও কতদিন জীবন পাবে, ও বেঁচে থেকে কতদিন জীবন পাবে? হ্যাঁ বলো, বুড়ো কর্তার বয়স কত এখন? 82 বছর। তার মানে এদের কারোর কথা মতো 82 বছর পর্যন্ত বেঁচে গেছে বুড়ো কর্তা, অনেক বেঁচে গেছে। আর কতদিন বাঁচতে চায়? হ্যাঁ ওকে বাঁচিয়ে রাখার যে চেষ্টা করছে, যদি বেঁচে থাকে আর কতদিন বা বাঁচবে, কতদিন বেঁচে থেকে জীবন পাবে? হ্যাঁ 100? হ্যাঁ যত সব ফালতু। তার মানে কি শুধু এই সমস্ত হোম যজ্ঞের আয়োজন করা, টাকা শ্রাদ্ধ, টাকা নষ্ট। ডাক্তার তো বলেই দিয়েছে রে বাবা বাঁচবেই না, লিভার ক্যান্সার অনেক দূর গড়িয়ে গেছে। তাহলে শুধু কেন টাকা নষ্ট করে এরা চেষ্টা করে যাচ্ছে? কত বছর আর বাঁচবে? 100? ফালতু যত সব। তাহলে এই সমস্ত আলোচনা উৎসবের কানে যায়, উৎসব বসে বসে সেগুলো শোনে, শুনতে শুনতে সে ভাবে। উৎসব চোখ বোঝে, বসে রয়েছে শিব মন্দিরের চাতালে, চোখটা বন্ধ, কানে আসছে কথাগুলো, তিনটে ছেলের কথা,
আর সেই কথাগুলো সে মনের ভেতরে নিয়ে ভাবতে থাকে। এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না, এগুলো উৎসবের ভাবনা। ওই কথাগুলো শুনে উৎসব ভাবছে, এরা বলছে যে এই বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না। এত বড় হোম যজ্ঞ হচ্ছে, এমন যজ্ঞের পরেও বুড়োকর্তা বেশি দিন বাঁচবে না, এটা কি হয়? কি কাণ্ড! এটা হতে পারে এমন কাণ্ড? কি কাণ্ডতে দাগ দাও। এখানে কোন কাণ্ডের কথা বলা হয়েছে? কি কাণ্ডতে দাগ দাও, প্রশ্ন লেখো কি কাণ্ড। তাহলে কাণ্ডটা হলো এমন হোম যজ্ঞের পরেও বুড়োকর্তা বাঁচবে না, এমন কাণ্ডের কথা বলা হয়েছে। তো উৎসব আরও ভাবে, এখন ওই ভাত খাবে, ওই আশাতেই উৎসব যেন আস্তে আস্তে প্রেত অবস্থা থেকে স্বাভাবিক অবস্থায় যাচ্ছে। আর স্বাভাবিক অবস্থায় যাচ্ছে বলেই কিন্তু এখন তার জীবন থেকে তার পরিবারের প্রিয়জনরা হারিয়ে গেছে, সেটা কিন্তু মনে পড়ছে। উৎসব ভাবে মাতলা নদী যদি সে রাতে, যে রাতে তার সব ভেসে গেছে, সেই রাতে পাগল হয়ে মাতাল মাতনে উঠে না আসে, তো উৎসবের বউ চন্নুনি ছোট খোকা অনেক দিন বাঁচে। মাতাল মাতনে মানে মাতালের মতো মাতন করছে, মাতন মানে উগ্র মূর্তি ধারণ করে যেন নটরাজ হয়ে উঠেছে। যদি না হয়ে উঠত তাহলে বেঁচে থাকতো তার স্ত্রী, বেঁচে থাকতো তার মেয়ে চন্নুনি, আর ছোট খোকা অনেক দিন বাঁচে। এখানে ছোট খোকার কথা বলা হয়েছে, তাহলে বড় খোকা কোথায়? একটু পরে কিন্তু বড় খোকার কথাও আসবে। তো উৎসবের ভাবনায় যখন তার স্ত্রী ছেলে মেয়েদের কথা আসে, তখন কিন্তু উৎসবের চোখের কোণ দিয়ে জল গড়ায়, উৎসবের চোখের কোলে জল গড়ায়। দাগ দাও। দাগ দাও। উৎসবের চোখের কোলে জল গড়ায় কেন? প্রশ্ন লিখেছ? হ্যাঁ স্যার। উৎসবের চোখের কোলে জল গড়ায় কেন? না, উৎসব তার স্ত্রী ছেলে মেয়েদের কথা ভেবে কষ্ট পাচ্ছে, তাদের শোকে তাদের দুঃখে জল গড়াচ্ছে। ভাত খাবে আজ তো সে ভাত খাবে, ভাত খায়নি কিন্তু ভাত খাবে, সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? হ্যাঁ, এটাই হয়েছে। ভাত খায়নি তাও মানুষ হতে চলেছে, মানুষ হয়ে গেল প্রেত অবস্থা থেকে। তাই তো সে স্বাভাবিকভাবে ভাবছে, আর ভাবতে পারছে বলেই তো চোখের কোণে জল গড়াচ্ছে, এটাই তো স্বাভাবিক। দাগ দাও। সেই আশাতেই প্রেত উৎসব মানুষ হয়ে গেল নাকি? দাগ দাও। প্রশ্ন লেখো, কোন আশাতে প্রেত উৎসব মানুষ হয়ে গেল? কোন আশাতে? তাহলে কোন আশাতে? এক কথায় ভাত খাবার আশা। ভাত খাওয়ার আশাতে, ভাত খাবে সেই আশাতেই বোধহয় প্রেত উৎসব মানুষ হয়ে গেল। বড় ছেলে ছোট খোকার কথা মনে হতে চোখে জল এলো হঠাৎ। তাহলে এই তো এখানে বড় ছেলের কথা বলেইছে, তাহলে বড় ছেলের কথা মাথায় এসছে, ছোট খোকার কথা মাথায় এসছে, চোখে জল এলো। ভাতই সব, উৎসব ভাবছে। অন্ন লক্ষ্মী, অন্ন, হ্যাঁ অন্নই তো লক্ষ্মী, অন্ন লক্ষ্মী, অন্নই লক্ষ্মী ঠাকমা বলতো। দাগ দাও। ঠাকমা বলতো তে, ঠাকমা কি বলতো? ঠাকমা বলতো অন্ন লক্ষ্মী। ঠাকমা বলতো অন্ন লক্ষ্মী। তাহলে ঠাকমা এটাও বলতো যে রন্ন হলো মা লক্ষ্মী, রন্ন হলো মা লক্ষ্মী। রন্ন মানে কি? রন্ন মানে অন্ন, হ্যাঁ অন্ন। ঠাকুমা বলতো, আঞ্চলিক উচ্চারণ, গ্রাম্য উচ্চারণ, ঠাকুমার উচ্চারণে অন্ন রন্নতে পরিণত হয়েছে। তো তার ঠাকুমা বলতো রন্ন হলো মা লক্ষ্মী, অর্থাৎ অন্নই হলো মা লক্ষ্মী। তো এই সমস্ত কথা মনে পড়ছে আর তার চোখে জল আসছে। ঠাকুমা, স্ত্রী, ছেলে, মেয়ে, তার অভাবের মাঝেও সুখের সংসার সব হারিয়ে গেছে, চোখের কোণে জল গড়াচ্ছে। তো চোখের কোণে জল গড়াচ্ছে এই দেখে তাস খেলতে বসা তিনটি ছেলের মধ্যে কোনো একটা ছেলে প্রশ্ন করে, কি হে
কাঁদছো কেন? উৎসব জিজ্ঞেস করে, আমারে শুধোচ্ছেন বাবু? বাবু আমাকে শুধোচ্ছেন? আমাকে জিজ্ঞেস করছেন? ছেলেটা বলে, হ্যাঁ গো, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কাঁদছো কেন? উৎসব বলে, আবাদ থেকে আসছি বাবু গো, আমি তো সেই আবাদ থেকে আসছি, যেখানে আবাদ চাষবাস হয়, সেই গ্রাম থেকে আসছি। ঝড়ে জলে সব নাশ হয়ে ঘরের মানুষ ডট ডট দেওয়া আছে, ইনকমপ্লিট, অসম্পূর্ণ। কেন, কি মনে হয়? থামিয়ে দিল তাকে। না, থামিয়ে দিল না, সে বলতে পারছে না, বলতে বলতে গলা ধরে আসছে। এত কষ্ট, এত যন্ত্রণা, শোকের আঘাতে আর বলতে পারছে না। একটা মানুষ এই অবস্থাতে পুরো বলতে পারে না। বলছে, আমি আবাদ থেকে আসছি গো বাবু, আমার ঝড়ে জলে নাশ হয়ে আর ঘরের মানুষ আর বলতেই পারছে না, গলা ধরে এসছে। তাস পেটানো ছেলেগুলোর মধ্যে একটা ছেলে হয়তো বুঝতে পেরেছে তার অবস্থাটা খুব একটা ভালো না, তাই সে বলছে, ওহ। তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে, লাইনটা দাগ দাও। তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে, এটা দাগ দাও। আর প্রশ্ন লেখো, তাস পেটানো ছেলেগুলো অস্বস্তিতে পড়ে কেন? কে বলতে পারবে? এখানে তাস পেটানো ছেলেগুলো উৎসবের এই কথা শোনার পরে অস্বস্তিতে পড়লো কেন, কি মনে হয়? হয়তো ওরা এরকম পরিস্থিতির কথা ভেবে, হ্যাঁ, এরকম পরিস্থিতির কথা ভেবে অস্বস্তিতে পড়ে, কিন্তু অস্বস্তিতে পড়লো কেন? প্রশ্নটা করা ভুল হয়েছে। হ্যাঁ, এটা হতেই পারে। তারা ভাবতে পারেনি যে সে এত যন্ত্রণা, এত কষ্ট, এত দুঃখ নিয়ে এখানে বসে রয়েছে, সেটাও ঠিক। কিন্তু অস্বস্তিতে পড়ার আর একটা বড় কারণ আছে। মানুষ যখন এইরকম অবস্থার ভেতর দিয়ে যায় এবং সে তার অবস্থাটা কারোর কাছে বলে, সে তার কষ্ট, দুঃখ, তার এই রকম যন্ত্রণার কথা কারোর কাছে বলে, তখন উল্টো দিক থেকে মানুষটা, মানে যে মানুষটা শুনলো, সে ঠিক কী বলে সান্ত্বনা দেবে, কী বলে তাকে প্রবোধ দেবে, কী বলে তাকে আশ্বস্ত করবে, ওটা বুঝে উঠতে না পেরেই অস্বস্তিতে পড়ে। এরকম অস্বস্তি কখনো কখনো আমাদেরও হয়েছে, কখনো কখনো আমরাও কিন্তু এরকম অস্বস্তিতে পড়েছি। হয়তো বুঝতে পারিনি, ভাবতে পারিনি একটা মানুষের জীবনে এত কষ্ট, ভেবেছি হয়তো কাঁদছে, হয়তো বা কোনো সাধারণ একটা ঘটনার কারণে হতে পারে, ছোটোখাটো একটা ব্যাপার। তো আমরা অনেক সময় কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছি, কী ব্যাপার, কাঁদছো কেন? কিন্তু যখন তার বুক থেকে এইরকমভাবে এত কষ্ট বেরিয়ে আসে, তখন আমরা নিজেরাই অপ্রস্তুত হয়ে পড়ি আর অস্বস্তিতে পড়ি। আচ্ছা, এই মুহূর্তে কি বলে ওকে আমরা ভরসা দেবো, সান্ত্বনা দেবো, চোখের জল মোছাবো, বুঝতে না পেরে নিজেরাই অস্বস্তিতে পড়ে যাই, ঠিক কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, দেখবে কারোর বাড়িতে, মানে যে ওই মৎস্যমুখী, শ্রাদ্ধ, মৎস্যমুখী, এই সমস্ত বাড়িগুলোতে যখন আমরা যাই, তার বাড়িতে তো কেউ মারা গেছে, সেই কারণেই তো এই পারলৌকিক ক্রিয়াগুলো হচ্ছে। তো তখন একটা মানুষ যখন আমাদেরকে দেখে, আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন যখন আমাদের কাছে কষ্টের কথা, দুঃখের কথা বলে, তখন আমরা ঠিক বুঝে উঠতে পারি না ঠিক কতখানি কীভাবে তাদের আশ্বস্ত করা উচিত, সান্ত্বনা দেওয়া উচিত। তখন আমরা নিজেরাই অস্বস্তিতে পড়তে থাকি, হয়তো চুপ করে যাই, বুঝতে পারি না কি বলা উচিত তাই ভেবে। কারণ আমরা এরকম হয়তো পরিস্থিতির মুখোমুখি হইনি আগে, তাই প্রথমবার বলি আমরা অস্বস্তিতে পড়ে যাই। তো তাস পেটানো ছেলেগুলো কিন্তু অস্বস্তিতে পড়ে গেছে, যে কি বলে তারা সান্ত্বনা দেবে বুঝতে না পেরে। তো বয়স্ক ছেলেটি বলে, ওই তিনটে ছেলের মধ্যে যে একটু বেশি বয়সী সেই ছেলেটি বলে, দাগ দাও, বয়স্ক ছেলেটি বলেতে প্রশ্ন লেখো, বয়স্ক ছেলেটি কি বলে? বয়স্ক ছেলেটি বলে, একটু স্বাভাবিক হওয়ার জন্য, স্বাভাবিক করার জন্য বয়স্ক ছেলেটি বলে, ঠিক আছে ভাই ঘুম এসো, ঠিক আছে ভাই ঘুম এসো। উৎসব কিন্তু সত্যি সত্যি ঘুমিয়ে পড়ে। আচ্ছা, ঠিক আছে ভাই ঘুম এসো, তার মানে কি উৎসবকে বলছে যে তুমি ঘুমিয়ে পড়ো? সেটাই কি বলছে? কি মনে হয়, তাকে কি ঘুমোতে বলছে? ঘুরে আসতে বলা হয়েছে। রাইট। কলকাতার মানুষ তো, তাই বাংলার সাথে হিন্দি শব্দও চলে এসছে। আমরা কখনো কখনো বাংলা বলতে গিয়ে বাংলার সাথে ইংরেজি, কখনো হিন্দি ওয়ার্ডও বলে ফেলি, অভ্যস্ত হয়ে গিয়ে এরকম হয়। তো ও বলতে চাইছে, উঠতি বয়সী তো ছেলে বুলেগুলো, তো ও বলতে চাইছে ব্যাপারটা এরকম, ওই যারা ঘুম কে আও, হ্যাঁ
তুমি কিছুটা ঘুরে টুরে এসো, তোমার ওই ঘুমটুমও কেটে যাবে, তুমি তো চোখ বন্ধ করে বসে আছো, কাঁদছো, এই কষ্টটাও কিন্তু কিছুটা তোমার হালকা হয়ে যাবে। তো ও বলতে চাইছে যে ঠিক আছে ভাই ঘুম এসো, মানে তুমি ঘুরে এসো, এটাই বলতে চাইছে। কিন্তু উৎসব তো গ্রামের মানুষ, ও তো হিন্দি বোঝেও না, বাংলার সঙ্গে হিন্দি মিশিয়ে বলেছে। উৎসব ভেবে নিয়েছে যে আমাকে বোধহয় ঘুমোতে বলছে, ও কিন্তু সত্যি সত্যিই ঘুমিয়ে পড়ে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঘুমিয়েই থাকে সে অনেকক্ষণ। কতক্ষণ ঘুমিয়েছে বুঝতে পারে না, অনেকক্ষণ ঘুমিয়ে থাকে। অবশেষে কার পায়ের ধাক্কা খেয়ে ঘুম ভাঙে তার। কেউ পা দিয়ে ধাক্কা দিচ্ছে, লাথি মারছে, ওট 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 বেটা, হ্যাঁ ঘুমিয়ে গেছিস। কি এই যে সাঁঝবেলা গো, সাঁঝবেলা মানে সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছে। কখন শুরু হয়েছিল? দুপুর নাগাদ, কিন্তু সন্ধে হয়ে গেছে। তাকে কেউ ডাকেনি কেন? তার তো খাওয়ার কথা ছিল, হোমযজ্ঞ হলে তাকে ভাত খেতে দেবে। আচ্ছা, তাকে ঠেলা দিচ্ছে কেন লোকটা? এরকম পা দিয়ে ঠেলা দিচ্ছে কেন? কী ব্যাপার? লোকটা বলছে, ওই ওটো ওটো, কে তুমি? ওটো। হ্যাঁ বাবু আমি। চুরির মতলবে পড়ে আছো? হ্যাঁ তুমি এখানে চুরির মতলবে, চুরি করার জন্য পড়ে রয়েছো? হ্যাঁ চুপ করে ঘাপটি মেরে পড়ে রয়েছো, যখন সবাই সরে যাবে তখন চুরি করবে? না বাবু, এই বাড়িতে আমি কাজ করতেছিলাম। হ্যাঁ ওটো ওটো, কাজ করতেছিলাম। উৎসব উঠে পড়ে। তারপর সে অত্যন্ত ঘাবড়ে যায়। দাগ দাও। সে অত্যন্ত ঘাবড়ে যায়। তারপর সে ঘাবড়ে যায়, দাগ দাও। প্রশ্ন লেখো, কে কেন ঘাবড়ে যায়? কে কেন ঘাবড়ে যায়? তাহলে উত্তর হবে উৎসব ঘাবড়ে যায় কারণ উৎসব জেগে ওঠার পরে কি দেখছে, যে পরিবেশ পরিস্থিতি, যে অবস্থাটা দেখেছিল সেই অবস্থাটা আর নেই। অবস্থা যেন অন্যরকম। এই রাস্তার মোড়ে ছোট ছোট জটলা, কিছু গাড়ি টাড়ি দাঁড়িয়ে রয়েছে, হ্যাঁ লোকজন যাচ্ছে আসছে, একটা ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। আবার ভেতর থেকে কি কান্নার আওয়াজও আসছে, তাই না? হ্যাঁ, তো পুরো 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 পরিবেশটা চেঞ্জ হয়ে গেছে। তাহলে উৎসব কিন্তু ঘাবড়ে যায়। এরকম অবস্থা তো সে দেখেনি। সে যখন ঘুমিয়ে গিয়েছিল সে অন্য অবস্থা দেখেছিল। রাস্তায় বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে, যেটা আগে ছিল না। লোকের ছোট ছোট জটলা, হ্যাঁ এখানে কয়েকটা লোক, ওখানে কয়েকটা লোক। তো কারোর বাড়িতে যখন কেউ মারা যায় তখন তো আশেপাশের লোকজন, পাড়ার প্রতিবেশী, এরা তো এসে যায়, পৌঁছে যায়। হ্যাঁ দাঁড়িয়ে কি করে? দু চারজন মিলে কি করে? আলোচনা করে না? এই লোকটা কি ভালো ছিল গো, হ্যাঁ কেন এরকম হলো, ইত্যাদি ইত্যাদি কত রকমের কথা, গল্প টল্প চলতে থাকে, জটলা চলতে থাকে, জটলায় আলোচনা চলতে থাকে। তো এরকম কতগুলো জটলা। তো উৎসব কাউকে জিজ্ঞেস করে, কি হয়েছে বাবু? তো যাকে জিজ্ঞেস করছে সে বলো, উৎসবের প্রশ্নের উত্তর কি দেবে? দেয়া প্রয়োজন মনে করবে? না না, এটা কে কাজের লোক, ওই তার চেহারা, আর তারা ভদ্র লোক, এই রকম ধরনের মানুষের কথার উত্তর তারা দেয় না, প্রশ্নের জবাব তারা দেয় না। কেউ তার কথার জবাবই দেয় না। তো উৎসব বাড়িতে ঢোকে বোঝার চেষ্টা করে। বাড়িতে ঢোকে বিশেষ করে কার কাছ থেকে সে জানতে পারবে বলো? বড় পিসিমাও যে তাকে সব কিছু বলবে তাও মনে হয় না। যদি জানতে পারে বাসিনীর কাছ থেকে বড় জানতে পারে, যদি দেখা হয়। তো ভেতরে ঢোকে জানার চেষ্টা করার জন্য। ঢুকতেই কিন্তু বড় পিসিমার বিলাপ শোনে। তো বড় পিসিমা কি বলে বিলাপ করছে, দাগ দাও। ঢুকতেই বড় পিসিমার বিলাপ শোনেতে দাগ দাও। বিলাপ করছে, কি বলে শোক প্রকাশ করছে? তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী আনলো গো দাদা, দাদা গো। তোমার ছোট বেয়াই, তাহলে সন্ন্যাসী কে নিয়ে এসেছিল? মানে তান্ত্রিক, ছোট বউয়ের বাবা। ছোট বউয়ের বাবা। তো ছোট বউয়ের বাবা যদি হয় তাহলে বুড়ো কর্তার বেয়াই হলো তো সম্পর্কে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী নিয়ে এসেছে গো দাদা, ডাকাতে সন্ন্যাসী। হ্যাঁ, আমার দাদার প্রাণটাকে ডাকাতি করে নিয়েছে গো, যোগ্যী হলো আর তুমিও মরলে গো। আমি কি বিশ্বাস করেছিলাম এই সন্ন্যাসীকে গো, আর যোগ্য হলো আর তুমিও মরলে। ও দাদা গো, তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো? কি
বিলাপের সঙ্গে আমরা যে কথাগুলো শুনতে পাচ্ছি তাতে মনে হচ্ছে না পুরো একটা হিস্ট্রি, পুরো একটা ইতিহাস সে কিন্তু এখানে তুলে ধরছে, কি তাই না? তো এরকম কোনো শোকের বাড়িতে পৌঁছালে আমরা কিন্তু বিশেষ করে মেয়েদের, মহিলাদের কান্নার মাঝে মাঝে যে বিলাপ, সেই বিলাপের কথাতে পুরো ঘটনা কিন্তু বুঝতে পারি যে আসলে কি হয়েছিল, ঠিক কি না? হ্যাঁ স্যার। কাঁদতে কাঁদতে বলে, বলতে বলতে কাঁদে। যাই হোক, তুমি যে বিদেশিতে যাবে তাকে জানতো বলো গো দাদা, হ্যাঁ? তোমার যে 98 বছর বেঁচে থাকার কথা গো দাদা, বোঝো অবস্থা। হ্যাঁ, কী করে জানলো বড় পিসিমা? বিদেশিতে যাবে না, তার 98 পর্যন্ত বাঁচার কথা। 2 বছর কেন কমিয়ে বলেছে জানি না, তোমার তো সেঞ্চুরি করার কথা ছিল গো দাদা, এটা কেন বললো না কে জানে? তাহলে কত বছর বয়স পর্যন্ত বাঁচার কথা ছিল বড় পিসিমার কথা মতো? 98কে ব্র্যাকেটে রাখো, 98 বছর, কিন্তু 82তে চলে গেল। যাই হোক, বাসিনীকে দেখতে পায় না উৎসব, বাসিনীকে দেখতে পেলে উৎসব বাসিনীকে জিজ্ঞেস করতো যে ব্যাপারটা কি। তবে খুব কর্মব্যস্ততা থাকে, কর্মব্যস্ততা, লোকজন যাচ্ছে আসছে, একটা ব্যস্ততা, এইটা নিয়ে আসো, এটা নিয়ে আসো, হ্যাঁ, সব আয়োজন, কর্মব্যস্ততা দেখা যাচ্ছে। হ্যাঁ, কীর্তন না এলে বেরোনো নেই, বেরোনো যাবে না, কীর্তনের দল আসুক, মানে কীর্তনের দল আসুক। হ্যাঁ, কে যেন বলে, বলো কে বলেছিল কীর্তন না এলে বেরোনো নেই? বড় ছেলে, বড় খোকা বলেছিল। তাই বড় পিসিমা বলছে, আরে কীর্তন কি বলছিস বড় খোকা, বড় খোকা কী বলছিস? আগে কীর্তন, শুধু কীর্তন না এলে, কীর্তন এলেই বেরোনো যাবে না। আরে আগে বোনেরা দিদিরা আসুক, কত দূরে দূরে আছে বোনেরা দিদিরা, কার বোন কার দিদি, কী মনে হয়? না না না, বোনেরা দিদিরা আসুক, তার মানে সম্ভবত বুড়ো কর্তার মেয়েরা। হ্যাঁ, মানে বড় খোকাকেই বলছে যে কি বলছিস বড় খোকা, হ্যাঁ কীর্তন না এলে বেরোনো নেই, এর কথা কি বলছিস তুই? কীর্তন এলেও বেরোনো যাবে না? হ্যাঁ, বোনেরা দিদিরা আসুক, মানে তোর বোন তোর দিদিরা আসুক, সম্ভবত এইরকম হওয়ার কথা। কারণ বড় পিসিমার দিদি হবে না, কারণ বড় পিসিমাই তো বড় ছিল, তাই না? হ্যাঁ স্যার। তাহলে বোনেরা তোর দিদিরা আসুক, মানে বুড়ো কর্তার মেয়েরা আসুক, যাদের বিয়ে হয়ে গেছে, দূরে দূরে আছে, তারা আসুক, বাবাকে শেষ দেখা দেখবে না, কীর্তন এলেই বেরিয়ে যাওয়া যাবে, এটা হবে না, আসুক ওরা। বড় পিসিমা বলেন, খুব দূরে যে আছে তা নয়, হয়তো কলকাতায় আছে, নিশ্চয়ই চলে আসতে পারবে তাড়াতাড়ি, কিন্তু আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো। বড় পিসিমা বলেন, আরে চন্দন বাড়ছো কেউ? আরে কেউ কি চন্দন বাড়ছো? চন্দন টিপ দিতে হবে তো। চন্দন থেকে ধনী পরিবর্তন হয়েছে। আরে খাটের টাকা কে নিয়েছে? খাট নিয়ে আসতে হবে তো, যে খাটের ওপরে চড়িয়ে নিয়ে যাওয়া হবে, যে খাটের উপরে চাপিয়ে। হ্যাঁ, আরে খাটের টাকাটা কে নিয়েছে? খাটের টাকা? খাট আনতে হবে তো, বায়না করতে হবে না, ফোন করতে হবে। আরে বাগবাজারে কেউ ফোন করেছো? বাগবাজারকে ব্র্যাকেটে রাখো, আর লাইনটা দাগ দাও, বাগবাজারে কেউ ফোন করেছো, দাগ দাও। তো বাগবাজারে সম্ভবত কেন ফোন করার কথা বলা হয়েছে? হ্যাঁ, খাটের জন্য। সম্ভবত বাগবাজার থেকেই খাট আসবে, কারণ খাটের টাকা কে নিয়েছে, বাগবাজারে ফোন করেছো, তার মানে সম্ভবত খাটের প্রসঙ্গেই বলা হয়েছে, ওখানে ফোন করে খাট নিয়ে আসার কথা, উত্তর কলকাতার বাগবাজার। আরে ফর্দটা কেউ দেখে দাও দেখি কেউ, হ্যাঁ ফর্দটা দেখে দাও দেখি কেউ, ফর্দ একটা লিস্ট, কি কি লাগবে তার তালিকা, একটা ফর্দ করা হয়েছে। ফর্দটা আপনি যে ওটা দাগ দিতে বললেন, ওটা কোশ্চেন কি লিখবো? বাগবাজারে কেন ফোন করা হয়েছিল? প্রশ্ন লেখো, বাগবাজারে কেন ফোন করা হয়েছিল, ওটাই লিখবে সম্ভাব্য উত্তর, যে খাট আনানোর জন্য। তাহলে ফর্দটা কেউ দেখে দাও দেখি, ফর্দতে কী কে ছিল, দাগ দাও, ফর্দটা দেখে দাও দেখি কেউ। আর প্রশ্ন লেখো, ফর্দতে কী কী ছিল। ফর্দের মধ্যে ছিল লেখা, খই লাগবে, ধুতি লাগবে, ফুল লাগবে, সব বস্ত্র লাগবে। সব বস্ত্র মানে মৃত দেহ ঢাকার। হ্যাঁ, মৃতদেহ ঢাকার জন্য যে বস্ত্র, সেটাই হচ্ছে সব বস্ত্র, ওটাই লাগবে। আরও ডট দেওয়া আছে, মানে আরও অনেক কিছু লাগবে। আপাতত আমরা 4টে এখানে দেখতে পাচ্ছি, আরও অনেক কিছুই ছিল। এদিকে উৎসব পাঁচিলের গায়ে সিটিয়ে লেপ্টে দাঁড়িয়ে থাকে। উৎসব এই অবস্থা দেখে কেমন ঘাবড়ে গেছে, একবারে পিছিয়ে এসে পাঁচিলের গায়ে ঠেস দিয়ে একদম লেপ্টে সিটিয়ে দাঁড়িয়ে আছে, আর ভাবছে, বাবা এত কিছু করার পরেও কিন্তু বাঁচানো গেল না, কত যে সময় যায়,
কত কী যে হতে থাকে, কত কি আয়োজন, কত লোকের ব্যস্ততা, কত কথা, কত প্রলাপ বিলাপ শোক, কত কি হচ্ছে, কিন্তু উৎসব একেবারে পাঁচিলে লেফটে সিটিয়ে দাঁড়িয়ে আছে। মস্ত খাট আসে, বিশাল বড় খাট আসে। একটা মানুষ মারা গেছে, তার সৎকারের জন্য তাকে নিয়ে যাওয়ার জন্য বিশাল বড় খাট আসতে পারে, কিন্তু একটা মানুষ কতদিন খায়নি তার জন্য এক মুঠো ভাত তুলে দেওয়া যেতে পারে না। এটাই তো মানবিকতা। যাই হোক, মস্ত খাট আসে, রাতে রাতে বের করতে হবে। রাতে রাতে কাকে বের করতে হবে রাতের মধ্যে? হ্যাঁ, বুড়ো কর্তাকে। ভোর হওয়ার আগেই রাতেই নিয়ে যেতে হবে, সৎকার করতে হবে, রাতে রাতে কাজ সারতে হবে। কি কাজ? পুড়িয়ে ফেলার মানে দাহ করার মানে সৎকারের কাজ। হ্যাঁ, রাতে রাতে কাজ সারতে হবে। তো দাগ দাও, প্রশ্ন লেখো, কোন কাজ রাতের মধ্যে সারতে হবে? না হলে দোষ লাগবে, নইলে দোষ লাগবে, এটাতেও দাগ দাও, নইলে দোষ লাগবে। হয়তোবা এই বিধির মধ্যে, বিধিবিধানের মধ্যে রয়েছে যে মৃতদেহকে যদি রাতের মধ্যে সৎকার করা না হয় তাহলে ভোর হয়ে গেলে একটা দোষ হতে পারে, দোষ লাগতে পারে। যাই হোক, দোষ লাগতে পারে, এই ভেবে রাতের মধ্যেই কাজটা শেষ করতে হবে। অনেক তোড়জোড় হয়, অনেক তোড়জোড় মানে অনেক আয়োজন হয়। মেয়েরা বসে কাঁদে, স্বাভাবিক, শোকের ঘর। হোমযজ্ঞ করেও বুড়ো কর্তার প্রাণটা যে রইল না। হোমযজ্ঞ করে বুড়ো কর্তার প্রাণটাকে ধরে রাখার যে দায়িত্ব, কাজ, সেটা কার হাতে ছিল, কার ওপরে ছিল? তান্ত্রিকের ওপর। কিন্তু তান্ত্রিক হোমযজ্ঞ করেও কিন্তু বুড়ো কর্তার প্রাণটাকে ধরে রাখতে পারেনি। তাহলে তান্ত্রিককে তো একটু কুণ্ঠিত হতে দেখা যাওয়ার কথা, একটু জড়সড়, একটু ভীত, একটু কুণ্ঠিত হবে, একটু সংকোচ বোধ করবে তান্ত্রিক যে আমি রাখতে পারলাম না বাঁচিয়ে, তাহলে দায়টা আমার। কিন্তু তান্ত্রিককে এতটুকুও কুণ্ঠিত দেখা যায় না। তান্ত্রিক একবারে বুক ফুলিয়ে ঘুরে যাচ্ছে। দাগ দাও, তাতে তান্ত্রিককে এতটুকু কুণ্ঠিত দেখা যায় না। দাগ দাও, প্রশ্ন লেখো, তান্ত্রিককে কেন কুণ্ঠিত দেখা যায় না? এতটুকু কুণ্ঠিত, এতটুকু কুণ্ঠা নেই, কোনো চিন্তা নেই, দ্বিধা নেই, ভয় নেই। তাহলে তান্ত্রিককে কেন কুণ্ঠিত দেখা যায় না? কারণটা বুঝতে পারছো? আগেই মনে রাখতে বলেছিলাম। কি? হ্যাঁ স্যার, 3 ছেলে হোমযজ্ঞ থেকে উঠে 3 ছেলে তান্ত্রিকের অনুমতি না নিয়ে হোম ছেড়ে, হোমের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল। তো ওইটাকে কাজে লাগিয়ে তান্ত্রিক লাইন করে ফেলেছেন। তান্ত্রিক তার লাইন করে ফেলেছে। লাইন, লাইন মানে রাস্তা, মাচার রাস্তা তৈরি করে ফেলেছে। তিনি লাইন করে ফেলেন তার লাইন। একটা অজুহাত তো পেয়ে গেছে, সেই অজুহাত দিয়েই রাস্তা করে ফেলেছে মাচার। দাগ দাও, তিনি লাইন করে ফেলেন তার। দাগ দাও, প্রশ্ন লেখো, কে কি লাইন করে ফেলেন? কে কি লাইন করে ফেলেন? তাহলে তান্ত্রিক লাইন করে ফেলেছেন মাচার অজুহাত দিয়ে। ফলে বড় পিসিমা চেঁচিয়ে বলতে থাকেন। একটু আগে বড় পিসিমার রাগ কিন্তু তান্ত্রিকের উপরে পড়েছিল। তান্ত্রিকের সম্পর্কে বড় পিসিমা বলছিল যে তোমার ছোট বেয়াই কি ডাকাতে সন্ন্যাসী এনেছে গো দাদা, যজ্ঞী হলো আর তুমি মরলে, মানে তান্ত্রিকের কারণেই তুমি মারা গেলে। ডাকাতে সন্ন্যাসী তোমার প্রাণটা ডাকাতি করে নিল, হরণ করে নিল, হোমযজ্ঞ করে তোমাকে মেরে ফেললো। তাহলে তান্ত্রিকের উপরে বড় পিসিমার একটু আগে কিন্তু রাগ তৈরি হয়েছিল, হয়েছিল কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। কিন্তু তান্ত্রিকও কিন্তু তার মাথা চালিয়েছে, তান্ত্রিক তার মাথা খাটিয়েছে। তান্ত্রিক দেখেছে এই বাড়ির কর্তৃত্ব বড় পিসিমা, তো বড় পিসিমাকে যদি একটু বুঝিয়ে দেওয়া যায়, বড় পিসিমার যদি ব্রেন ওয়াশ করে দেওয়া যায়, মগজ ধোলাই করে দেওয়া যায়, তাহলে কিন্তু বড় পিসিমাই সবার উপরে ভারী হবে, আমাকে কিচ্ছু করতে হবে না। তাহলে একজনকে দেখে তাকেই ট্রেন্ড করে দিচ্ছি, তাকেই বুঝিয়ে দিচ্ছি, বাকি সব তিনি সামলে নেবেন। এটাও কিন্তু ব্যবসার বিরাট ফন্দি। তান্ত্রিকের যে ব্যবসা, সেই ব্যবসাতে কিন্তু তান্ত্রিকের যথেষ্ট মাথা খাটানোর ব্যাপার আছে, মাথা খাটিয়েছে। তাহলে তান্ত্রিক কী করেছে? বড় পিসিমাকে বুঝিয়েছে। আর যেই না বড় পিসিমা বুঝে গেছে তান্ত্রিকের কথা, বড় পিসিমা এবার চিৎকার করছে। তাহলে তান্ত্রিককে বড় পিসিমা কী বুঝিয়েছে? কাদের দোষ?
তিন ছেলের দোষ। তাহলে বড় পিসিমাকে তান্ত্রিক বুঝিয়েছে, হ্যাঁ বড় পিসিমাকে তান্ত্রিক বুঝিয়েছে যে 3 ছেলের দোষ। হ্যাঁ বড় পিসিমাও তাই বলেছে, হ্যাঁ তোরাই তো উঠে চলে গেলি রে, হ্যাঁ তোরাই তো হোমযজ্ঞ ছেড়ে ঘর ছেড়ে উঠে চলে গেলি, তোরা তো তান্ত্রিকের কই অনুমতি নিস নি, হ্যাঁ 3 ছেলে হোম ছেড়ে উঠে গেল যে, এই কথাটাই তান্ত্রিক বুঝিয়েছে। আর বড় পিসিমা এই কথাটা নিয়ে এখন চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে, 3 ছেলের উপরে দোষ দিচ্ছে। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে। বড় পিসিমা এইভাবে বলছে, এই সব কাজে, এই যে হোমযজ্ঞের কাছে এটা নিয়মের কাজ না, হ্যাঁ এই সমস্ত কাজে যদি এতটুকু বিঘ্নি পড়ে, এতটুকু বাধা পড়ে, তাহলে তো রক্ষে নেই, দাগ দাও। এসব কাজে বিঘ্নি পড়লে রক্ষে আছে, দাগ দাও। এই লাইনটা দাগ দিয়ে স্টার মার্ক দিয়ে 5 লেখো, ব্রড কোশ্চেন। আর প্রশ্ন লেখো, কোন কাজে কিভাবে বিঘ্ন পড়েছিল, কোন কাজে কিভাবে বিঘ্ন পড়েছিল, মানে বাধা পড়েছিল কোন কাজে। তাহলে হোমযজ্ঞের কাজে বাধা পড়েছিল 3 ছেলের হোম ছেড়ে, হোমের ঘর ছেড়ে বেরিয়ে যাওয়ার কারণে। আর ওর সঙ্গে আরেকটা পার্ট লেখো, তার পরিণতিতে কি হয়েছিল, তার পরিণতিতে কি হয়েছিল। তাহলে তার পরিণতিতে ওই যে বুড়ো কর্তা মারা গিয়েছিল, আর সব দায় এসে পড়েছিল 3 ছেলের উপরে। তো এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি, বাড়িতে রীতিমতো একবারে হুলুস তুলুস পড়ে যায় এই কথার আলোচনায়। মানে 3 ছেলে হোমের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, তার জন্যই কিন্তু এই হোমের কাজে বিঘ্ন পড়েছে, বাধা পড়েছে, সেই কারণে কিন্তু বুড়ো কর্তা মারা গেছে, এই কথা নিয়ে একবারে হইচই পড়ে যায়। দাগ দাও, এ কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি, দাগ দাও। প্রশ্ন লেখো, কোন কথার আলোচনায়, কোন কথার আলোচনায় খুব সরগরম হয় বাড়ি, কোন কথার আলোচনায়, প্রশ্ন। তাহলে 3 ছেলের হোম যজ্ঞের ঘর ছেড়ে উঠে যাওয়া, বেরিয়ে যাওয়ার কারণেই কিন্তু বুড়ো কর্তা মারা গেছে। আর এই কথাতে আলোচনাতেই গোটা বাড়িতে যেন একবারে সরগরম হয়ে ওঠে, আর গোটা বাড়িতে যে শোকের বাড়ি, সেই শোকের কোনো ব্যাপারই থাকে না, যেন দোষ চাপানো পাল্টা দোষ চাপানো, চিৎকার চেঁচামেচি হই হট্টগোল চলতে থাকে। যেখানে কান্নাকাটির ব্যাপার ছিল, শোকের ব্যাপার ছিল, সেই শোকের কোনো ব্যাপারই থাকে না। মানে এই এক্স্যাক্টলি কি মানে চিৎকার, সরগরম মানে একবারে হুলুস তুলুস কাণ্ড, মানে একটা গরম গরম ভাব, তাকে বলছে, সে তাকে বলছে, চিৎকার করছে, তোরা কেন উঠে গেলি, না আমাদের কারণ। এই যে সরগরম গরম গরম একটা ব্যাপার, একটু বুঝতে হবে না। সরগরম হচ্ছে শোরগোল পড়ে যাওয়া, শোরগোল, চিৎকার হইচই। আর সেই চিৎকার চেঁচামেচি হইচই কী হয়, হ্যাঁ পরিবেশটা উত্তপ্ত হয় না। হ্যাঁ স্যার। তো পরিবেশটা উত্তপ্ত হয় বলেই চিৎকার চেঁচামেচিকেই বলা হচ্ছে শোর, চিৎকার। আর শোরগোল মানে চিৎকার চেঁচামেচি, আর তাতেই কিন্তু একটা গরম গরম উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। তাই হচ্ছে এক কথায় সরগরম, গরমও আছে শোরগোলও আছে, দুটো মিলিয়ে হয়ে গেছে। তাহলে সরগরম হয় বাড়ি, শোকের কোনো ব্যাপারই থাকে না। বাড়ির উনুনই জ্বলবে না, দাগ দাও, বাড়ির উনুনই জ্বলবে না। প্রশ্ন লেখো, কেন বাড়ির উনুন জ্বলবে না। কারণ শোকের বাড়ি, অসৌজ বাড়িতে উনুন জ্বলবে না, কারণ রান্না হবে না, আগুন জ্বালাতে নেই, তাহলে উনুনই জ্বলবে না। তাহলে লোকজন আসছে, চাটা তো খাবে, তাহলে চা কোথা থেকে আসে, রাস্তার দোকানকে ব্র্যাকেটে রাখো, রাস্তার দোকান থেকে চা আসতে থাকে। অবশেষে রাত 1টার পর বুড়ো কর্তা বোম্বাই খাটে শুয়ে নাচতে নাচতে চলে গেল। বোম্বাই খাটকে ব্র্যাকেটে রাখো, বোম্বাই খাট মানে পেল্লাই খাট, বিশাল বড় খাট, কিং খাট, সেই বিশাল বড় ডাবল বেডের খাট, এত বড় খাটে, বোম্বাই খাটে, বাগবাজার থেকে আসা সেই বোম্বাই খাটের ওপরে শুয়ে বুড়ো কর্তা নাচতে নাচতে চলে গেল। এর আগে আলোচনা করে দিয়েছি যে বুড়ো কর্তা নাচতে নাচতে গেল। বুড়ো কর্তা নাচছিল কি করে, কি কারণে, যেহেতু সব বাহিরে দৌড়াচ্ছিল, তাই তলে তলে তাই খাটটা নাচছিল। আধা দৌড়াচ্ছিল বলে লিখলে তাহলে ব্যাপারটা বুঝে যাবে পুরো দৌড়াচ্ছে। সবাইরা যদি পুরো দৌড় মারে তাহলে ওপর থেকে বডি রাস্তাতেই পড়বে হয়তো,
আধা দৌড়, না হাঁটা না জগিং, সরি না হাঁটা না দৌড়, মাঝখানে জগিং, তাকেই বলা হয় আধা দৌড়। তাহলে সব বাহীরা যদি আধা দৌড় দিতে থাকে তাহলে বুড়ো কর্তার দেহটা ওপরে ঝাঁকুনিতে নড়ছিল, তাতে বুড়ো কর্তা যেন নাচতে নাচতে চলে গেল। এদিকে পেশাদারি দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। আমি এটাও বলেছিলাম যারা দৌড় দিচ্ছে তারা আধা দৌড় দিচ্ছে কেন? দৌড় দিচ্ছে মানে আধা দৌড় দিচ্ছে কেন? কারণ তারা পেশাদার দক্ষ সব বাহক। আর পেশাদার দক্ষ সব বাহকেরা একদিনে এক রাতের মধ্যে অনেক বাড়ি থেকে তারা মৃতদেহ সব নিয়ে এসে শ্মশানে পৌঁছে দেয়। তার বিনিময়ে তো তারা পারিশ্রমিক পায়। তাহলে একটা দেহ নয়, অনেকগুলো দেহ তারা পৌঁছে দেয়। তারা পেশাদার, তারা দক্ষ সব বাহক, তাই তাদের ব্যস্ততা আছে, অনেকগুলো কাজ করতে হবে একসাথে, তাই তাড়াতাড়ি গিয়ে একটা দেহকে নামিয়ে দিয়ে আরেকটা বাড়িতে যাবে। এই কারণে কিন্তু তারা আধা দৌড় দিচ্ছে। বোঝা গেল? হ্যাঁ স্যার। দাগ দাও, দাগ দাও। পেশাদারি দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয়। আর প্রশ্ন লেখো, পেশাদারি দক্ষ সব বাহকেরা আধা দৌড় দেয় কেন? তারা কি পরবর্তীতে অলিম্পিকে যাবে, প্র্যাকটিস করছে? লিখতে হবে উত্তর। তাহলে আধা দৌড় দেয় কেন? যাই হোক, আধা দৌড় দেওয়ার কারণ তো বলে দিলাম। তো তারা যখন আধা দৌড় দিচ্ছে তাহলে কীর্তনের দলকে তাদের সাথে যেতে হবে। তাই কীর্তনের দলকে তাদের সাথে যেতে হবে বলেই কীর্তনের দলও বাধ্য হয়ে কী করে? তারাও আধা দৌড় দিতে থাকে, তারাও দৌড়তে থাকে। দাগ দাও। ফলে কীর্তন দলও দৌড়তে বাধ্য হয়। প্রশ্ন লেখো, কীর্তনের দল দৌড়তে বাধ্য হয় কেন? তাহলে কীর্তনের দল দৌড়তে বাধ্য হয়। আর এদিকে বড় পিসিমা বলেন বাসিনীকে, বাসিনী সর্বস্ব রান্না পথে ঢেলে দিয়ে যা, কারণ এই খাবার দাবার সব অসহ্য হয়ে গেছে, এই খাবার আর মুখে দেওয়া যাবে না, এগুলোকে সব পথে ঢেলে দে, রাস্তায় ঢেলে দে, সব ফেলে দে। ঘরদর সব মুক্ত কর, ঘরদর সব পরিষ্কার কর, মুক্ত কর, এগুলোকে এখান থেকে সরা হটা। আরে বউরা যাও না, হ্যাঁ দাঁড়িয়ে এবার রইলে কেন? তোমরাও দাঁড়িয়ে রয়েছে কেন? হাতে হাতে কাজ লাগাও, হাতে হাতে হাত লাগাও, কাজ করো, এগুলো সব পরিষ্কার করো, সব মুক্ত করো। হ্যাঁ, সব খাবার দাবার ফেলে দিতে যাচ্ছে, ভাতও ফেলে দিতে যাচ্ছে। উৎসবের মাথার মধ্যে যে মেঘ চলছিল সেই মেঘ এখন সরে যাচ্ছে। মেঘ মানে উৎসবের মনটা যে আচ্ছন্ন হয়েছিল, মতিচ্ছন্ন হয়েছিল, তাই মাথা কাজ করছিল না। তাহলে তার মনের উপরে যে আচ্ছন্নতার মেঘ আস্তে আস্তে সরে যাচ্ছে, এই ভাত ফেলে দেওয়ার কথা শুনে, যেই শুনেছে ভাতগুলো ফেলে দিতে যাচ্ছে, তার মন থেকে, তার মাথা থেকে মেঘ সরে গেল। এখন সে বুঝতে পেরেছে যে সব ভাত ওরা পথে ফেলে দিতে যাচ্ছে। না, কিছুতেই পথে ফেলে দিতে দেওয়া যাবে না, কারণ তাকে ভাত খেতে হবে, যেভাবে হোক খেতে হবে। তার কাছে শৌচ অশৌচের কোনো ব্যাপার নেই। বাসিনী বলছে উৎসবকে, ধরো দেখি দাদা, দাদা ধরো, এই বলে উৎসবের দিকে বাড়িয়ে দিল। আর উৎসব বাসিনীকে বলছে, আমাকে দে, ভারীটা দে, ভারীটা। তাহলে উৎসব ভারীটা নিতে চাইছে, কারণটা কি? বাসিনী ভারীটা বইতে পারবে না, তার জন্য কি? সেখানে ভাত খাবার উদ্দেশ্যে। না না, ভাত খাওয়ার উদ্দেশ্যে মানে আরও তো অনেক রকমের চালের ভাত আছে। ভারীটা কেন চাইছে? ভারী ডেকচিটা কেন চাইছে? মোটা চালের, হ্যাঁ, ভারীটাতেই রয়েছে মোটা চালের ভাত। আর মোটা চালের ভাত কারা খায়? বামুনঝি চাকরেরা। ফলে তাদের জন্য অনেক বেশি ভাত রয়েছে। তো বড় রেচকিটা বলছে, তাহলে বেশি ভাত, অনেক খাবার খাবে, অনেক ভাত খাবে। কত খিদে তার, অনেক দিনের না খাওয়ার খিদে, সেই খিদে ভরাবে তো, তাই ভারীটা আমাকে দে। মোটা চালের ভাতের বড় ডেকচিটা নিয়ে সে বলে, সে বাসিনীকে বলছে, আমি দূরে ফেলে দিয়ে আসি, বুঝলি তো, আমি দূরের দিকে ফেলে দিয়ে আসি। এই কাছে ফেললে কি করবে? হ্যাঁ হ্যাঁ, লয় তো কুকুরে ছেটাবে, সকালে কাকে ঠোক দেবে, সকালবেলা দেখা যাবে কাকে ঠোক দিয়ে ছড়াচ্ছে, জায়গাটাকে নোংরা করছে, কুকুর টুকুর ছেটাবে। এই কথাটা কে বলে? কে বলে? বামুন বলে। বামুন বলেতে দাগ দাও, বামুন বলে কথাটাতে দাগ দাও, বামুন বলেতে দাগ দাও। আর প্রশ্ন লেখো বামুন কি বলে। তাহলে বামুন বলছে যে হ্যাঁ, দূরে ফেলে দিয়ে আসুক, না হলে কুকুরে ছেটাবে, কুকুরে ছড়াবে, আর কাকে ঠোকর দেবে, কাকও কিন্তু চারদিকে ছড়াবে। যাই হোক, দূরে ফেলে দিয়ে আসি, এই বলে বাইরে বেরিয়ে এলো উৎসব বড় ডেকচিটা নিয়ে। বড় ডেকচিটা নিয়েই উৎসব হনহনিয়ে হাঁটতে থাকে, হনহনিয়ে পা চালিয়ে দ্রুত হাঁটতে থাকে।
খানিকটা দ্রুত হেঁটেই এইবারে আধা দৌড় মারা শুরু করে। যেই আধা দৌড় মারছে সেই কিন্তু বাসিনীর চোখে পড়ে গেছে। আধা দৌড় মারছে আর ভাবছে ভাত, বাদার ভাত তার হাতে এখন বাদার ভাত, হ্যাঁ, পথে ঢেলে দেবে। কাক কুকুরকে খাওয়াবে, কাক কুকুরে খাবে, খাওয়াচ্ছি আমি, পথে ঢালাচ্ছি। হ্যাঁ, আমি এখন ভাত পেয়েছি, প্রাণের বিনিময়েও ভাত আমি ছাড়ছি না। এদিকে বাসিনী দেখতে পাচ্ছে যে উৎসব ভাত নিয়ে আধা দৌড় মারছে, তার মানে বাসিনী বুঝতে পারছে উৎসব ভাতগুলো নিয়ে পালাচ্ছে এই ভাতগুলো খাবে বলে। বাসিনীও উৎসবের খিদেটা বোধহয় বুঝতে পারেনি, কারণ বাসিনী এতদিন কোনো দিন না খেয়ে নেই। এই বড় বাড়ির খাওয়ার তো বাসিনীর জুটছে, তাই বাসিনী এই মুহূর্তে অভাবটা আর দারিদ্র্যের আর খিদের কষ্টটা কি জানে না। তাই বাসিনীর কাছে মনে হয়েছে অসৌজ বাড়ির ভাত খেলে কী হবে, সর্বনাশ হয়ে যাবে। আরে সর্বনাশ কি হবে রে ভাই, সর্বনাশ তো যা হওয়ার হয়েই গেছে। অসৌজ বাড়ির ভাত খেলে আর কি সর্বনাশ হবে? মাঝে মাঝে শোনা যাচ্ছে না, এই যে সূর্যগ্রহণ হয়ে গেল, চন্দ্রগ্রহণ হয়ে গেল, কি শোনা গেল না? হলো তো। হ্যাঁ স্যার। তাহলে সেই চন্দ্রগ্রহণের সেই সূর্যগ্রহণের সময় আমাদের বাড়িঘর থেকে কি ধরনের আলোচনা শোনা গেছে? চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এই সূর্যগ্রহণ এতটার সময় সূর্যগ্রহণ শুরু হবে, এতটার সময় শেষ হবে, এর মাঝখানে খাওয়া যাবে না, তার আগে তাড়াতাড়ি খেয়ে নে। তারপরে কিন্তু খাবার দাবার যা আছে সেগুলো আর রাখা যাবে না, সেগুলো কিন্তু বাড়তি সব ফেলে দিতে হবে, কারণ গ্রহণ লেগে যাচ্ছে। রাহু কেতু দৃষ্টি দিচ্ছে খাওয়ারের ওপরে, এগুলো খাওয়াই যাবে না, ওর মাঝখানেও খাওয়া যাবে না, আর ওই খাবারগুলো আর খাওয়া যাবে না, আবার আলাদা করে পরে রান্না করতে হবে। এরকম কিন্তু কোনো কোনো বাড়িতে শোনা গেছে, আমার বাড়িতেও শোনা গেছে। হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। না না, এখন হয় না কে বলেছি? কম হতে পারে সংখ্যায়, কিন্তু হয় না কে বলেছে? এখনও কিন্তু মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা এখনও ঢুকে রয়েছে যে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ এই সময়টাতে খাওয়া যাবে না। আর আমি বলি, যে মানুষগুলো খেতে পাচ্ছে না সেই মানুষগুলোর কাছে ওই সময়ে খাওয়া কি অন্য সময়ের খাওয়া ওটা বড় কথা নয়, খাওয়ারটাই বড় কথা। যে খাবারগুলো চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের কারণে ফেলে দেওয়ার জন্য আমরা প্রস্তুত, সেই খাবারগুলো মানুষকে বাঁচাতে পারে, মানুষের পেট ভরাতে পারে, সেটা আমরা ভাবি না। আমরা কি করি, একটা বদ্ধমূল ধারণা নিয়ে রয়েছি অনেকে, যে গ্রহণ হয়েছে, গ্রহণের সময় খাওয়া যাবে না, হয় আগে খেতে হবে, নাহলে পরে খেতে হবে, আর গ্রহণের সময় যদি কোনো খাওয়ার থাকে বাসি তা ফেলে দিতে হবে। এখনও কিন্তু এই বদ্ধমূল সংস্কারাচ্ছন্ন ধারণা রয়েছে। তাহলে যে বাড়িতে একটা মানুষ মারা গেছে, হ্যাঁ এটা একটা শোকের বাড়ি, স্বাভাবিক, এটা ঠিকই, কিন্তু একটা মানুষ দিনের পর দিন খায়নি, তাহলে সেই মানুষটার মুখে অন্ন তুলে দেওয়া, ভাত তুলে দেওয়া এটা উচিত নয়? ভাতগুলো ফেলে না দিয়ে তার মুখে দুটো তুলে দে, এটাই তো মানবিকতা। অশৌচ আর শৌচ অশৌচের কথা বলে মানুষকে বঞ্চিত করা, এটা তো নৃশংসতা, অমানবিকতা, নিষ্ঠুরতা। ত্রস্ত বাসিনী ভয় পেয়ে গেছে, সন্ত্রস্ত হয়ে ছুটে এসছে। ত্রস্ত বাসিনী প্রায় ছুটে এসে কি বলে, অশৌচ বাড়ির ভাত খেতে নি দাদা। হ্যাঁ খেতে নি? তুমিও যে বামুন হয়েছো, হ্যাঁ তুমিও বামুন হয়ে গেছো। বামুন যেমন জ্ঞান দেয়, বামুন যেমন জ্ঞান দিচ্ছিল, দূরে ফেলে দিয়ে আসো, কুকুরে ছেড়াবে, হ্যাঁ কাকে ঠোক দেবে, তুমিও যে বামুন হয়েছো, তুমিও উপদেশ দিচ্ছ। কিন্তু বাসিনী বলছে, ও দাদা বাগ্যতা করি, ডাক দাও, ও দাদা বাগ্যতা করি। বাগ্যতা মানে কি? অনুরোধ। হ্যাঁ অনুরোধ। এর আগেও কিন্তু বাসিনী এরকম একটা বাগ্যতা বলে শব্দ বলেছিল, বাগ্যতা করি, বাগ্যতা করেছিল। কি বাগ্যতা করেছিল? হ্যাঁ ও বলেছিল না, এক মুঠো চাল চেয়েছিল, চিবিয়ে জল খেয়ে পেটটা ভরানোর কথা বলেছিল, তখন কিন্তু বলেছিল যে বাগ্যতা করি, তোমাকে বাগ্যতা করছি, তুমি চাল টাল নিও না, চেয়েও না, আমার সর্বনাশ হবে। আর এখানেও রয়েছে, ও দাদা বাগ্যতা করি তোর, মানে ও দাদা তোমাকে বাগ্যতা করি, তুমি ওই অসৌচ বাড়ির ভাত খেও না। প্রশ্ন লেখো, কে কাকে কি বাগ্যতা করেছিল? কে কার কাছে কি বাগ্যতা করেছিল? যেই বলছে ও দাদা বাগ্যতা করি তোর, উৎসব ফিরে দাঁড়ায়। কেমন চেহারা তার?
চোখগুলো কেমন? চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। আর দাঁতগুলো একেবারে বাদার কামট মাছের মতো, কামটের মতো হিংস্র ভঙ্গি করে চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, মানে ভয়ঙ্কর মূর্তি। তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। বাদার কামটকে ব্র্যাকেটে, বাদার কামট সম্পর্কে আমি আগে আলোচনা করে দিয়েছি এবং ছবিও পাঠিয়ে দিয়েছি বা অডিওতে ছবি দিয়ে ওখানে দেখিয়ে দিয়েছি। বাদার কামট হাঙরের এক ধরনের প্রজাতি কামট মাছ। তো বাদার কামটের মতো চোখগুলো হিংস্র ভঙ্গি করে যেন ঠিকরে বেরিয়ে আসছে, আর দাঁতগুলো বের করে সে কামটের মতো হিংস্র ভঙ্গি করে বাসিনীর দিকে, যে এগোলেই কিন্তু একেবারে আক্রমণ করবে। কিছুতেই ভাত কিন্তু তার হাত থেকে ছিনিয়ে নিতে দেবে না। তার ওই ভয়ঙ্কর রূপ দেখে বাসিনী তো ভয় পেয়ে থমকে দাঁড়িয়ে গেছে। বাসিনী থমকে দাঁড়ায়, লাইনটা দাগ দাও আর প্রশ্ন লেখো, বাসিনী কেন থমকে দাঁড়িয়েছিল? তাহলে উৎসব দৌড়তে থাকে, প্রায় এক নিঃশ্বাসে সে স্টেশন চলে যায়। কোন স্টেশনে এসে পৌঁছলো? কলকাতার শিয়ালদা। বলা হয়নি কোন স্টেশনে এসে পৌঁছেছিল, বলা হয়নি। সম্ভাব্য শিয়ালদার সাউথ সেকশনের যে স্টেশন, নর্থে নয়, কারণ যেখান থেকে ক্যানিং ট্রেন ছাড়বে। আবার এটা নাও হতে পারে একটা দুটো স্টেশন পরে বা পরের স্টেশনে সে বসে রয়েছে, কখন ভোরবেলায় ট্রেন ছেড়ে আসবে, তারপরে সে প্রথম ট্রেনটাতে উঠবে। কোথায় যাওয়ার ট্রেন? ক্যানিং যাওয়ার ট্রেন। ক্যানিংয়ে গিয়ে স্টেশনে নেমে মাতলা নদী পার হয়ে তার সেই সুন্দরবনের বাদা অঞ্চলে গ্রামের বাড়িতে পৌঁছবে। তাহলে এক নিঃশ্বাসে স্টেশনে চলে আসে। স্টেশনে এবারে বসে ও খাবল ভাত খায়। হাতটা দেখা যাচ্ছে? এক খাবল ভাত, এই ছোট্ট গ্রাস নয়, পুরো খাবল, একবারে দাপকা ধরে, এক দাপিয়ে যতটা ধরে একটা হাতে, এক খাবল ভাত। ভাতে হাত ঢুকিয়ে দিতে সে স্বর্গ সুখ পায় ভাতের স্পর্শ সে ভুলতে বসেছে। ভাতের স্পর্শ যে স্বর্গীয় স্পর্শ, স্বর্গের সুখের মতো স্পর্শ, সেটা যেন সে পুনরায় অনুভব করে। বহুদিন আগে অনুভব করেছিল, ভুলতে বসেছিল। চন্দ্রনীর মা কখনো তাকে এমন সুখ দিতে পারেনি। চন্দ্রনীর মা যে সাংসারিক সুখ, সেই স্ত্রী তাকে সাংসারিক সুখ দিতে পারেনি যে সুখ সে এখন পাচ্ছে ভাতে স্পর্শ করে। খেতে খেতে তার যে কি হয়, মুখ ডুবিয়ে দিয়ে খায়, একবারে ডেকচির মধ্যে মুখ ডুবিয়ে দিয়ে খাচ্ছে, একবারে গ্রাস, একবারে পুরো রাক্ষসের মতো খাওয়া। তাহলে মুখ ডুবিয়ে দিয়ে খায়, যেন আঁশ মেটে না খাওয়ার। ভাত, শুধু ভাত, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। কোন বাদার কথা বলা হয়েছে? কোন বাদাটার খোঁজ পাবে সে বলা হয়েছে? যে বাজারে চাষাবাদ হয়, ধান ফলে। ওই যে বড় বাড়ির অসাগর জমি জায়গা আছে, যেখানে আবাদ হয়, চাষবাস হয়, যেখানে ধান হয়, যেখান থেকে চাল আসে, তো সেই বাদাটার খোঁজ সে পাবে যদি সে ভালো করে খায়, খিদে মেটে ভরপেট খায়। আসল বাদাটা তখনই তো সে খুঁজতে পারবে, কারণ তখনই তো সে স্বাভাবিকভাবে ভাবতে পারবে। আছে আর একটা বাদা আছে, শুধু সুন্দরবনের বাদা অঞ্চল নয়, যেখানে এখন শুধু গেড়ি, গুগলি, কচু শাক, শস্য শাক এগুলো হয়, ধান চাষ হয় না, বন্যায় সব ডুবে গেছে। কিন্তু সেই সুন্দরবনের বাদা ছাড়াও কিন্তু আর একটা বাদা আছে, যেখানে চাষবাস হয়, বড় বাড়ির লোকেদের জমি জায়গা আছে। সে বাদাটার খোঁজ নির্ঘাত পাবে উৎসব। ভালো করে ভাত খেলে, খিদে মিটলে নির্ঘাত উৎসব সেই বাদাটার খোঁজ পাবে। আরও ভাত খেয়ে নি। চন্ননী রে, তুইও খা, তুইও তো কতদিন না খেয়ে থেকেছিস। হ্যাঁ, চন্ননীর মা, তুমিও খাও। ছোট খোকা, খা, আমার মধ্যে বসে তোরাও খা। আমি যে খাচ্ছি, আমি খেলে শুধু আমি তৃপ্তি পাবো না, তোরাও যদি আমার সাথে খাস তাহলে আমি খাওয়ায় তৃপ্তি পাবো। তোরাও কতদিন না খেয়ে থেকেছিস, অর্ধাহারে থেকেছিস, অনাহারে থেকেছিস, তোরাও আমার মধ্যে থেকে খা। আমি এই যে খাচ্ছি,
তাতে আমার মনে হবে তোরাও আমার সঙ্গে বসে আমার সাথে খাচ্ছিস, তাই তোরাও খা। কতটা খেলাম, এবার জল খাই, জল, তারপর আরও ভাত খাই। ব্যাস অনেকটা খেয়েছি, এবার পেট ভরেছে, এবারে কিন্তু ভাবতে পারছি, এবারে কিন্তু মাথা কাজ করছে। তাহলে ভাবতে পারছি, মাথা কাজ করছে, বলো এখন কি ভেবে বসলো, কি ভাবতে পারলো? যে ভোরের ট্রেনে চেপে সোজা ক্যাটিং। হ্যাঁ, এখন সে বুঝতে পেরেছে যে ভোরের ট্রেনে চেপে সে ক্যানিং যাবে, ভোরবেলায় ট্রেন আসবে, ওই ট্রেনে চড়লেই সে ক্যানিং পৌঁছে যাবে। ব্যাস মাথা খুলে গেছে, কাজ করছে, খিদে মেটেছে তো, ভাত পেটে পড়েছে। এখন জানছি যে, মানে এখন জেনেছি যে, এখন বুঝেছি যে পেটে ভাত পড়েছে বলে যে ক্যানিং হয়ে আমার দেশ ঘরে যেতে হয়, আমার দেশের ঘরে, গ্রামের ঘরে, গ্রামের বাড়িতে যেতে হবে, সেটা ক্যানিং হয়ে। এতক্ষণ মনে ছিল না, কারণ খিদের জ্বালায় মাথা কাজ করছিল না। ক্যানিং হয়ে, ক্যানিংকে ব্র্যাকেটে রাখো। তাহলে ক্যানিং হয়ে দেশ ঘরে যেতে হবে। উৎসব হাঁড়িটি জাপটে কানায় মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে। হাঁড়িটি জাপটে, হাঁড়ি, ভাতের হাঁড়ি, হাঁড়িকে ব্র্যাকেটে রাখো। একটু আগে কি বলেছিল? পেতলের বড় দেখছি। হ্যাঁ, ডেকচি। তাহলে ডেকচিও বলেছিল, ওটাও লিখতে পারো, হাঁড়িও লিখতে পারো। তাহলে সেই পেতলের যে হাঁড়িটা বা ডেকচিটা, সেটার কানাতে, সেটার কানায়, সেটার কিনারায় মাথাটা লাগিয়ে ও মাথা ছুঁয়ে ঘুমিয়ে পড়ে, ওটাকে সাপোর্ট দিয়ে। আসলে অনেক দিন খায়নি, তাই এত ভাত তো একবারে পরিমাণের থেকে অনেক বেশি খেয়ে ফেলেছে, আর তার জন্যই খুব তাড়াতাড়ি তার ঘুম চলে এসেছে, আর গভীর ঘুমে সে ডুবে গেছে, গভীর ঘুমে। সে ভেবেছিল যখন ক্যানিং যাওয়ার প্রথম ট্রেন আসবে তখনই তার ঘুম ভেঙে যাবে, বা তার আগেই ঘুম ভেঙে যাবে, আর ক্যানিং ট্রেনে চড়ে সে ক্যানিং যাবে। কিন্তু ঘুম তার ভাঙেনি, এত ভাতের ভারে গভীর ঘুমে ডুবে গেছে। ঘুম ভাঙলো কখন? সকালবেলা। না, যখন পিটাচ্ছে। হ্যাঁ, সকালবেলা হতে পারে, সকালবেলা যখন সকাল হলো, তার বড় বাড়ির লোকজন পিটাচ্ছে। হ্যাঁ, বড় বাড়ির লোকজন যখন পিটাচ্ছে তখনই তো ঘুম ভাঙলো, তার আগে তো ঘুম ভাঙেনি। হ্যাঁ, সকালবেলায় ঘুম ভেঙেছে পিটাতে। পেতলের ডেকচি চুরির অপরাধে সকালে লোকজন উৎসবকে সেখানেই ধরে ফেলে। বলো কোন লোকজন? বড় বাড়ি। অবশ্যই বড় বাড়ির লোকজন। তাহলে বড় বাড়ির লোকজন উৎসবকে ধরে ফেলে ভাত চুরির অপরাধে? না, পেতলের ডেকচি চুরির অপরাধে ধরে ফেলে। হ্যাঁ বেটা চোর, তুমি আমাদের বাড়ির পেতলের ডেকচিটা চুরি করেছো। হ্যাঁ, ডেকচি চুরি করে নিয়ে পালাচ্ছিলে, মার। পেটে ভাতের ভার নিয়ে উৎসব ঘুমিয়েছিল, ভেবেছিল ঘুম ভেঙে যাবে ট্রেন আসার আগে, কিন্তু ঘুম তার ভাঙেনি। দাও, ঘুম তার ভাঙেনি। আর ব্র্যাকেটে রাখো পেতলের ডেকচি চুরির অপরাধে, কথাটাকে ব্র্যাকেটে রাখো। পেতলের ডেকচি চুরির অপরাধ, এটাকে ব্র্যাকেটে রাখো। আর ঘুম তার ভাঙেনি, এটাতে দাগ দাও। আর প্রশ্ন লেখো, কার কেন ঘুম ভাঙেনি? কার কেন ঘুম ভাঙেনি? তাহলে উৎসবের ঘুম ভাঙেনি কারণ ভাতের ভারে গভীর ঘুমে ডুবে গেছে। মারতে উৎসবকে ওরা থানায় নিয়ে যায়। মারতে চল বেটা থানায় দেবো, দাগ দাও লাইনটা। মারতে উৎসবকে ওরা থানায় দেয়। প্রশ্ন লেখো, উৎসবকে কারা কেন থানায় দিয়েছিল? উৎসবকে কারা কেন থানায় দিয়েছিল? তাহলে উৎসবকে থানায় দিয়েছিল বড় বাড়ির লোকজন, পেতলের ডেকচি চুরির অপরাধে। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের আসল বাধাটার খোঁজ করার কথা ছিল। ভাত খেলে সে মানুষ হবে, ভাত খেলে
তার প্রেত অবস্থা থেকে মানুষ হয়ে ওঠা হবে, আর অর্থাৎ সে স্বাভাবিকভাবে ভাবতে পারবে খিদে মিটলে। আর তখনই সে আসল বাধাটার খোঁজ পাবে। আসল বাধাটার খোঁজ পেলে গ্রামে গিয়েও কিন্তু সে তার গ্রামের লোকজনদেরকে বলবে। কিন্তু ভাত খেয়ে স্বাভাবিক হওয়া পর্যন্ত সেই সুযোগটা পেল না। তার আগেই বড় বাড়ির লোকজন তাকে ধরে ফেললো, মারতে মারতে থানায় ঢুকিয়ে দিল। আর যেই থানায় ঢুকিয়ে দিল, সেই বড় বাড়ির যে আসল বাধাটা, বড় বাড়ির জমি জায়গা আছে আসল বাধা অঞ্চলে, সেই আসল বাধাটার খোঁজ কিন্তু আর করা হলো না উৎসবের। দাগ দাও, আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের, দাগ দাও। আসল বাধাটার খোঁজ করা হয় না আর উৎসবের, দাগ দাও। প্রশ্ন লেখো, উৎসবের আসল বাধাটার খোঁজ করা আর হয় না কেন? তাহলে উৎসবকে বড় বাড়ির লোকজন মারতে মারতে থানায় দিয়েছিল, তাই ভাত খাওয়ার পরে স্বাভাবিক হয়ে সে যে আসল বাধাটা খোঁজ করবে, সেই আসল বাধাটা খোঁজ করার মতো তার আর সময় সুযোগ হয়ে ওঠেনি। আর সেই আসল বাধাটা উৎসবের কাছে চিরকালের জন্য একেবারে অচল হয়ে হারিয়ে গিয়েছিল। কার চার দেওয়ালের মধ্যে থেকে গিয়েছিল আসল বাধা? বড় বাড়ির চার দেওয়াল। বড় বাড়ির চার দেওয়ালের মধ্যে সেই আসল বাধার ঠিকানাটা হারিয়ে গিয়েছিল উৎসবের সামনে থেকে। কারণ উৎসবের হয়তো ছোট গল্প এইরকমভাবেই একটা কৌতূহল তৈরি করে ছেড়ে দেয় গল্পের শেষাংশে। আমরা পাঠকেরা মনে করি যে গল্পটা এখানে শেষ না হয়ে আর একটু এগিয়ে দিয়ে যদি আমাদের পুরো কথাটা জানিয়ে যেত, আমাদের তাহলে মন ভরে যেত, আমরা তাহলে কৌতূহলী আর হতাম না। সে পুরো কথাটা কি? উৎসব কি আদৌ জেল থেকে ছাড়া পেল? উৎসব কি আদৌ আসল বাধাটার খোঁজ পেল? কিন্তু বলেই দেওয়া হয়েছে উৎসবের আসল বাধাটার খোঁজ আর হয়ে ওঠে না, আসল বাধাটার খোঁজ আর পাওয়া হয় না, কারণ বড় বাড়ির চার দেওয়ালের মধ্যেই তো অচল হয়ে থেকে গেছে আসল বাধাটা। তার মানে বোঝা যাচ্ছে যে উৎসবের বোধহয় আর কি থানা থেকে বেরোনো হয়েছিল? না, মনে হয় না। আর এটাই পাঠককে নিজের মতো করে বুঝে নিতে হবে, ভেবে নিতে হবে। আর কথায় আছে যে ছোট গল্প যা বিন্দুতে সিন্ধু দর্শন করায়, অর্থাৎ বিন্দুর মধ্যে মানে ক্ষুদ্রের মধ্যে সিন্ধুর মতো পরিসরকে আমরা দর্শন করতে পারি, সমুদ্রের মতো পরিসরকে আমরা দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ ছোট গল্পের যে ঘাটতি, ছোট গল্পের যে অপূর্ণতা শেষাংশে, সেটা আমরা পাঠকেরা আমাদের মতো করে পূর্ণ করে নিই কল্পনায়, ভাবতে ভাবতে। তখনই কিন্তু ছোট গল্পটার পরিধি আরও ব্যাপ্ত হয়। বোঝা গেল? পুরো পরিষ্কার? হ্যাঁ স্যার বলছিলাম যে বড় বাড়িতে তো এরকম অনেক পিতলের ডেকচি থাকতে পারে। মানে ওরা কি করে বুঝলো যে কোনো একটা ডেকচি ওদের হারিয়ে গেছে? কারণ ওখানে তো ওদের অনেক কিছুর প্রাচুর্য আছে। কেন বাসিনী দেখতে পাচ্ছে না, নিয়ে যাচ্ছে? স্যার বাসিনীর তো গ্রামের দাদা, তো ও কেন বলবে? না, বাসিনীর গ্রামের দাদা কেন বলবে এটা একটা ব্যাপার। তারপরে হচ্ছে বাসিনীকে বলেছে ঘর দর সব পরিষ্কার কর, তাহলে শুধু কি আর বাসিনী ছিল? ওখানে তো বামুনও তো ছিল, আরও তো বউদেরকে বললো না ঘর দর তো সব পরিষ্কার কর, তার মানে বউরাও তো হাতে হাত লাগিয়েছে। তো শুধু কি আর বাসিনীর চোখে পড়বে? নিশ্চয়ই কারোর না কারোর চোখে পড়বে। হ্যাঁ, উৎসবকে যে পেতলের ডেকচিটা ধরতে দিয়েছিল, তো উৎসব যে নিয়ে যাচ্ছে আর ফিরিয়ে নিয়ে আসছে না, দৌড়াচ্ছে, দেখাই তো যাচ্ছে রাস্তা জুড়ে দৌড়াচ্ছে, দৌড়ে পালাচ্ছে, এটা কি আর চোখে পড়বে না? আর আমার মনে হয় উৎসবকে এই মুহূর্তে বাঁচাবে বলে বাসিনী মনে হয় না, কারণ বাসিনীর মধ্যে এখন কিন্তু সংস্কারের ওই বুদ্ধিটা বেশি করে বাসা বেঁধেছে। বাসিনীর মনে হয়েছে না, হি বাবা দাদা অসুধ বাড়ির ভাত খেতে নেই, দাদা অসুধ বাড়ির ভাত খেলে সর্বনাশ হয়ে যাবে, এরকম একটা ব্যাপার মনে হয়েছে। তাহলে তো সে তো বলবে ফিরে এসে, তাকেও তো পরে কৈফিয়ত দিতে হবে না, এই বাসিনী তুই তো আমার বাড়ির পরিচারিকা, তোকেই তো বলা হয়েছিল যে এই সমস্ত ঘর দর পরিষ্কার কর, খাবার দাবার সব ফেলে দিয়ে আয়, তাহলে বল কোথায় গেল? হ্যাঁ, কোথায় গেল বাসনটা? তো আমরাও তো কাজের মাসিকেই অনেক সময় জিজ্ঞেস করি, তাই না?
রান্নার মাসি, কাজের মাসি, তোমরাই তো সাজিয়ে গুছিয়ে রাখছো। তো কোথায় গেল আমার জিনিসটা? পাচ্ছি না। কোথায় রে? পাচ্ছি না। কোথায় রেখেছিস? তোকে তো দায়িত্ব দিয়েছিলাম। কি কথা তো শুনতে হয় রে বাবা। তাহলে বাসিনী চাইবে? বাসিনী কি চাইবে কথা শুনতে? মনে হয় না। এগুলো সবই ভাবলে উত্তর পেয়ে যাবে। জীবনকালের জন্যই থানায় রেখে গেল। এটাই তো আমাদের মনের মধ্যেও একটা কৌতূহল। এটা তো ছোট গল্প, এটা তো এখানেই শেষ, এরপরে তো আর নেই। বাকিটা তো ভাবতে হবে। ভাবতে ভাবতে তোমাকেই খুঁজে বের করতে হবে। পাঠক এক একজন এক এক রকমভাবে ভাববে, এক এক রকমভাবে উদ্ধার করবে। কি হতে পারে সেটা তো তোমাদের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। তো সেরকম কোনো অপরাধ না যেটার জন্য যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যাবে। যাবজ্জীবন কারাদণ্ড হবে কি না জানি না, তবে অনেক নিরীহ মানুষ, অনেক নিরপরাধ মানুষ, তারা কিন্তু এইভাবে কিন্তু এখনও পর্যন্ত জেলের ঘানি টানছে, পচে পচে মরছে। দেখা যাবে যখন আসল সময় এলো, বিচারের আসল সময় এলো, ততদিনে দেখা গেল এমনও গেছে যে ওই কয়েদি, ওই অপরাধী মরেই গেছে। লাখ 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 কোটি কোটি মামলা ঝুলছে। বুঝতে পারছো তো? যখন আসল সময় আসে তখন দেখা যাচ্ছে বুড়ো হয়ে মরতে যাচ্ছে। তারপরে কি করা হলো? আচ্ছা, লঘু অপরাধে গুরুতর শাস্তি নয়, কি করেছে? ও সামান্য একটা পেতলের ডেকচি চুরি করেছে, ঠিক আছে, তোমার 5 বছরের জেল হলো। দেখা গেল ততদিনে 50 বছর জেল খেটেই ফেলেছে, যতদিনে শুনানি হলো। এগুলো তো হয়, হচ্ছে তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, যাই হোক, তাহলে আজকের এই পর্যন্ত। সবাইকে টাটা, গুড নাইট। হ্যাঁ স্যার, টাটা। আপনার গুড নাইট। হ্যাঁ স্যার, গুড নাইট। গুড নাইট স্যার। গুড নাইট, গুড নাইট, গুড নাইট।